হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। এএনএম জিএনএম 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষায় প্রত্যেকের একটা উদ্দেশ্যকে একটি গভর্নমেন্ট সিট যেন আমার হয়, তাই তো তোমাদের উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য নিয়েই প্রত্যেকে ক্লাসে জয়েন করেছো। জয়েন হয়েছো তো কি? হ্যাঁ হ্যাঁ কি না হয়েছে প্রত্যেকে? এবার দেখো, 2024-এ এএনএম জিএনএম পরীক্ষায় সিট থাকবে কত? 3,500। 7,000 8,000 কোনো কিছু না, 3,500 থেকে 4,000 টোটালটা সিট থাকবে এএনএম এবং জিএনএম মিলিয়ে। যেখানে অলরেডি এবার ক্যাটাগরি রয়েছে, এফসি রয়েছে, এফটি রয়েছে, ওবিসি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, অরফ্যান রয়েছে, সিডি রয়েছে, এতগুলো ক্যান্ডিডেট প্লাস রয়েছে ইউআর ক্যাটাগরি। মানে বুঝতে পারছো, তুমি যদি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার সিট পাওয়াটা কতটা কঠিন ব্যাপার, তাই তো? লাইফে এটা একটা বিরাট কঠিন জায়গা, একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে সমস্ত গভর্নমেন্ট জায়গায় চান্স পাওয়াটা, যে কোনো গভর্নমেন্ট চাকরিতে। কারণ জেনারেলদের সিটটা সব থেকে কম থাকে। কম বলতে কি, জেনারেলদের সিট মানে এই সিটের উপর অধিকার সবার থাকে। ইউআর ক্যাটাগরির সিট মানে এখানে এসসি অধিকার, এখানে এফটির অধিকার রয়েছে, এখানে ওবিসিরও অধিকার রয়েছে, এখানে ইডব্লিউএস অরফ্যান, এখানে সবার অধিকার, ঠিক আছে? কিন্তু এসসির সিটে কেবলমাত্র এসসি ক্যান্ডিডেট যেতে পারবে, এফটির সিটে কেবলমাত্র এফটি ক্যান্ডিডেটরা যেতে পারবে, ইডব্লিউএস সিটে কেবলমাত্র যাদের ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট তারাই যেতে পারবে। ওখানে কোনোভাবে জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি যেতে পারবে না। তো সেক্ষেত্রে যারা একটু হলেও ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে বিলং করে, তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা 99% বেশি থাকে, ঠিক আছে? 1% এদিক ওদিক নাম্বারের জন্য কিন্তু 99% চান্স তাদের বেশি থাকে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য কি? ভালো করে পড়াশোনা করা। এর জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টগুলোকে সব থেকে বেশি নাম্বার তুলতে হয়। আগের বছর মোটামুটি ধরে রাখতে পারো 60+ নাম্বারের, 60 নাম্বারেতে কী হয়েছিল, থার্ড রাউন্ডে কলেজ পেয়েছিল। থার্ড রাউন্ডে খুব তাড়াতাড়ি কাট অফের ভিডিও আসছে, আমি দেখিয়ে দেবো। থার্ড রাউন্ডে লাস্ট কলেজ কিন্তু পেয়েছিল, ঠিক আছে? এবং তুমি যদি একটা জেনারেল ক্যান্ডিডেট হও, তুমি যদি 60 নাম্বার পেয়ে যাও, তুমি থার্ড রাউন্ডে লাস্ট রাউন্ডে কলেজ তুমি পেয়ে যাবে। এবং তুমি যদি 58 বা 59 পেয়ে থাকো, তাহলে তোমাকে যেতে হবে স্পট কাউন্সিলিংয়েতে। এবং স্পট কাউন্সিলিং হবে কি না হবে সেটা সিটের উপর বিচার করে। সেখানে তো খুব কম সিটও থাকতে পারে, যেমন আগের বছর টোটাল 42টা সিট ছিল। অনেক এখানেতে ভাউতাবাজি আছে, অনেক গন্ডগোল জড়িয়ে আছে, ঠিক আছে? তো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আসবে, তো সেটা পরের কথা। তবে একটাই টার্গেট, তুমি 60 নাম্বার টার্গেট রাখো, ঠিক আছে? এটা তুমি পেয়ে গেলে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। যদি কোশ্চেন লিক না হয় তাহলে তো আরও ভালো কথা, তুমি 55 বা 56-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, যদি একটু হার্ড টাইপের কোশ্চেন হয়। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও আর কি, এবছর যদি কোশ্চেন লিকটা না হয়, তাহলে কিন্তু তুমি এই নাম্বারে কলেজ পেয়ে যাবে, তোমাকে চিন্তা করার কোনো কারণে। তবে একটা কথা বলি, এত কথা বললাম, কিন্তু আরও একটা বিশেষ কথা, আমাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমি অলরেডি গ্রুপে বলেছি, কারণটাও বলেছি, এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও। আজ 2023 থেকে ভিডিও বানাচ্ছি, যেখানে চ্যানেলের ভিউজ অত্যন্ত ডাউন, কারণ কিছু খুঁজে পাচ্ছিলাম, কিন্তু ইউটিউবকে মেল করে বা অনেক কিছু অন্যান্য বড় বড় ইউটিউবার যারা টেক ভিডিও বানায় বা যারা ইউটিউব নিয়ে ভিডিও বানায়, তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে চ্যানেলটা অনেক কিছু ঘটনা এখানে ঘটেছে, আমি অলরেডি বলেছি। যাই হোক, তোমাদের সাপোর্টে যদি পাওয়া যায় বা তোমাদের ভালোবাসা যদি পাওয়া যায়, আজ মনোবল অনেক ভেঙে গিয়েছে, তোমরা একটু মনের সাহস বাড়িয়ে দিও। যদি একটু লাইক কমেন্ট করো বেশি বেশি করে, হয়তো রিচটা ফিরবে। তো প্রত্যেক যারা দেখছো একটু লাইক করে দিও, আর যারা ভিডিওটা কমেন্ট করো না, অবশ্যই যেমন একটা কমেন্ট করে দাও। তোমরা প্রতিদিন আপনার যেমন নাম্বার, কে কত মার্কস পেয়েছো সেগুলো জানিও। তোমরা কেউ 100-র মধ্যে যদি 100টা প্রশ্ন হলো, 100-র মধ্যে কেউ ধরো 98 পেলে, সে 98 বলবে, তোমার নামটা বলে যাবে। 99 যদি কেউ পেয়ে থাকো সে বলবে, যে যতই পাও না কেউ, যদি 10 পাও, 20 পাও, 30 পাও, নাম্বারটা বলবে। ভাবো এটা একটা পরীক্ষা দিচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে? এটা মক টেস্টই, তোমরা একটা ফুল লেন্থ মক টেস্ট, যেমন 100 নাম্বারের, 115 নাম্বারের, ঠিক তেমন এটা ভাবো 100 নাম্বারের বায়োলজি একটা তোমাদের টেস্ট নেওয়া হচ্ছে, সেই ভেবে তোমরা এখানে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো কমেন্ট করবে এবং একের দাগের ABCD করে অ্যান্সারগুলো দিয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন আছে, দেখো, নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, উপরের উভয়টি নাকি উপরের কোনোটি নয়? নিচের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? চলো, টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেকে ফটাফট করে কমেন্টে অ্যান্সার করো এবং অবশ্যই একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসাই আমি আবার যেন একটু হলেও পৌঁছাতে পারি, কারণ তোমাদের জন্য এত পরিশ্রম করি। তো অবশ্যই তোমরা একটু, বেশি কিছু না, জাস্ট একটা লাইক কমেন্ট করে দিও, এটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। নিচের কোন কোষে নিউক্লিয়াস নেই? ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, উপরের উভয়টি নাকি উপরের কোনোটি নয়? এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু প্রোক্যারিওটিক কোষে। কোথায় হবে? প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না। এবার প্রত্যেকে জানো যে ইউক্যারিওটিক কোষ কিন্তু একটু উন্নত টাইপের কোষ, ঠিক আছে? কিন্তু প্রোক্যারিওটিক কোষটা বিশেষ করে যারা ব্যাকটেরিয়া, যারা একদম নিম্ন শ্রেণীর, তাদের ক্ষেত্রে এই কোষটা দেখা যায়। তাহলে তুমি একটা নিম্ন শ্রেণীর জীবের কি নিউক্লিয়াস থাকে কোষের মধ্যে? নিউক্লিয়াস থাকে কি?
থাকে না তো, তুমি বইয়েতেও পড়েছো যে নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে তুমি নিউক্লিয়াস লক্ষ্য করতে পারবে না। আচ্ছা, ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে যেটা আরও জানার আছে, দেখবে মনেরার মধ্যে ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল, প্লাজমা, এরা প্রত্যেকে কিন্তু প্রোক্যারিওটিক কোষ এদের দেখা যায়, কারণ এরা এক কোষী। তাহলে এদের ক্ষেত্রে কী হয় না, নিউক্লিয়াসটা থাকে না। ঠিক আছে, চলো এটা হচ্ছে বুঝতে পেরেছো প্রত্যেকে খাতা পেন নিয়ে বলবো। আজকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হবে। ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবে যেখানে কনসেপ্ট ক্লিয়ার করা নেই, জাস্ট এমসিকিউ সলভ করানো হচ্ছে। এরকম ভিডিও দেখলে তোমার হয়তো হু করে ওখানে ভিড় জমাবে, কারণ শুধু প্রচুর পরিমাণে প্রশ্ন করা আছে, কিন্তু কনসেপ্টটা মেন জরুরি। কনসেপ্ট ছাড়া কোনোদিন পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না, কারণ কমন বলে কিছু হয় না। আমি বারবার বলছি, কমন বলে কিছু হয় না, সব কিছুর একটা কনসেপ্ট রাখা প্রয়োজন। কমন হুবহু কমন কোনো দিনই কারো ক্ষমতা নেই দিয়ে দেবে, কারো ক্ষমতা নেই হুবহু কমন, এটা বলাটা ভুল, বা এরকম কেউ দিতে পারে না। কিন্তু যেভাবে পড়ানো হয়, ধরো এই প্রশ্নটা তোমাকে হয়তো দিল যে নিচের কোন কোষে নিউক্লিয়াস আছে, তাহলে তুমি এবার বলো কোন কোষে নিউক্লিয়াস আছে, তাহলে নিশ্চয়ই ইউক্যারিওটিক কোষ হবে, কারণ ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস আছে। তাহলে তুমি এখানে পড়তে এলে প্রোক্যারিওটিক কোষটা মনে রাখলে, কিন্তু ইউক্যারিওটিক কোষটা তুমি মনে রাখলে না, পরীক্ষায় হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিল, তুমি করতে পারলে না। এই জন্য বারবার বলি কনসেপ্ট ক্লিয়ার করে। ঠিক আছে, এই জন্য বলি বারবার কনসেপ্ট। আমি পেড ব্যাচেও বলেছি, আমি বারবার আমার যে ফ্রি গ্রুপ, যারা এখনো ফ্রি গ্রুপে জয়েন করোনি, ফ্রি ব্যাচ আমাদের রয়েছে, নিচের কমেন্টে লিঙ্ক পাবে বা নিচের ডেসক্রিপশন থেকে জয়েন করে যাবে। মেনলি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখা জরুরি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে এসো। তারপরের প্রশ্ন বলে দেখো, নিচের কোন জীবের কোষ নেই? দেখো ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, শ্যাওলা আছে। বলছে কোন জীবের কোষ নেই? কার কোষ নেই? দেখো ব্যাকটেরিয়ার কিন্তু কোষ রয়েছে, ছত্রাকের কি কোষ রয়েছে? হ্যাঁ, ছত্রাকেরও কিন্তু কোষ রয়েছে। আচ্ছা চলো আমি আগে টাইমটা শুরু করে দিই। চলো প্রত্যেকে কমেন্ট করো, এটা কি অ্যান্সার হবে। টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেক ফরওয়ার্ড কমেন্ট করো। তাহলে এটা হচ্ছে কিন্তু 2 নম্বর প্রশ্ন। এখানে যেটা রাইট অ্যান্সার হবে কী হবে? ভাইরাস, কারণ ভাইরাসের কোনো কোষ নেই। কারণ কি, ভাইরাস হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। কী দ্বারা গঠিত? ভাইরাস হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, ভাইরাস কী দ্বারা গঠিত? ভাইরাস হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। ভাইরাসের কিন্তু কোনো কোষ নেই। হয়েছে প্রত্যেক ক্লিয়ার? প্রত্যেক ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আসো। 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। নিউরনের নিচের কোন অংশটি অন্যান্য নিউরন থেকে তথ্য গ্রহণ করে? কোন অংশটা অন্যান্য যে নিউরনগুলো রয়েছে সেখান থেকে তথ্য গ্রহণ করে? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো, কি অ্যান্সার হবে? নিচের কোন অংশটি অন্যান্য নিউরন থেকে, অর্থাৎ নিউরন মানে আমরা কি জানি? স্নায়ুকোষ। ঠিক আছে, আমরা প্রত্যেকে দেখেছি যে নিউরনের ছবি কেমন হয়। তো সেই নিউরনটা বলছে অন্যান্য কোথা থেকে, অন্যান্য যে নিউরন রয়েছে সেখান থেকে তথ্য গ্রহণ করে, সেটা কি? নিউরনের কোন অংশটা? কোন অংশটা হবে বলো তো? প্রত্যেকে কি জানো? দেখো অ্যাকশন আর ডেন্ড্রন, আমরা দেখি যে ডেন্ড্রনটা ঠিক এরকম হয়। কেমন হয় না? ডেন্ড্রনটা ঠিক এরকম তারাকাকার হয় না? প্রত্যেকে মনে পড়ছে? এরকম হচ্ছে তারাকাকার হয়। আর অ্যাকশনটা কেমন হয় না? অ্যাকশনটা ঠিক এরকম হয়। ঠিক আছে, এবার দেখো অ্যাকশন এবং ডেন্ড্রন। এবার ডেন্ড্রনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম শাখা রয়েছে, দেখেছো কি? মনে করে দেখো ডেন্ড্রনের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বা প্রবর্ধক রয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বা প্রবর্ধকগুলোকে আমরা ডেনড্রাইট বলি। কি বলি? ডেনড্রাইট। এই এখানে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এবার এই ডেনড্রাইটগুলো কি করে জানো? এই ডেনড্রাইটগুলো অন্যান্য নিউরনের সঙ্গে কানেক্ট করে। কারণ এগুলোই হচ্ছে মেন অংশ, যারা কি করে অন্যান্য নিউরনের সঙ্গে কানেক্ট করে এবং সেই নিউরনের তথ্যগুলোকে বহন করে আনে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে কি? ডেনড্রাইট। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডেনড্রাইট। কী হবে? অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ডেনড্রাইট। প্রত্যেকে খাতায় নোট করো এবং বুঝতে পারলে যে ডেনড্রন বা অ্যাকশন কোথায় থাকে। অ্যাকশনটা হচ্ছে লম্বা টাইপের, আর ডেনড্রনটা কেমন? না তারকাকার। কেমন? না ডেনড্রনটা হচ্ছে তারকাকার। ডেনড্রনের ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখাগুলো বা ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো, সেগুলোকে আমরা কি বলছি? ডেনড্রাইট বা প্রবর্ধক। এগুলোই হচ্ছে কি করে? অন্যান্য নিউরন থেকে তথ্য গ্রহণ করছে। ক্লিয়ার প্রত্যেক আছে? চলো নেক্সট প্রশ্নে আসো। 2টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এবং প্রত্যেকে কনসেপ্টটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। 3 নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে শরীরও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি এরকম টাইপের প্রশ্নই কিন্তু এনএম পরীক্ষায় দেয়, বা জেনপাস ইউজিতে এই টাইপের প্রশ্ন এসেছিল। শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে নিচের কোন কোষ ইনসুলিন নিঃসরণ করে? দেখো গামা কোষ রয়েছে, বিটা কোষ রয়েছে, আলফা কোষ রয়েছে, জেটা কোষ। কোন কোষটা হবে? দেখো অগ্নাশয়ের যে কোষগুলো রয়েছে আমরা জানি যে আলফা, বিটা এবং কি ডেল্টা। ঠিক আছে, এবার ডেল্টা কোষ থেকে কী হরমোন খরিত হয় বলো তো? ডেল্টা। ঠিক আছে, এরকম ডেল্টাটা দেখতে হয়। তো ডেল্টা কোষ থেকে কী হরমোন খরিত হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে যে ডেল্টা কোষ থেকে কোন হরমোনটা খরিত হয়। আর চলো আমি টাইম শুরু করছি, তোমরা অ্যান্সার দাও। প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো, কেউ অবশ্যই থাকবে না। প্রত্যেকে খুব তাড়াতাড়ি দেখবো কে কত তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার করতে পেরেছো। আচ্ছা, শরীরে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে নিচের কোন কোষ ইনসুলিন নিঃসরণ করে? কি বলছে দেখো, কোন কোষটা হচ্ছে ইনসুলিনটা নিঃসরণ করে? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নে চলছে। এটা হবে কি? আমরা প্রত্যেকে অগ্নাশয়ের কোন কোষ?
কোন কোষ করে ইনসুলিন নিঃসরণ? না আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে কি হয় না ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। কোন কোষ থেকে? তাহলে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনটা নিঃসরণ হয়। বুঝতে পেরেছো? আর এইমাত্র বলে দিলাম যে ডেল্টা কোষ থেকে কোন হরমোন নিঃসরণ হয় সেটা তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। তারপর দেখো আমরা আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন কোষের বিভাজন ক্ষমতার অভাব নেই? দেখো ভালো করে প্রশ্ন দেখো, নিচের কোন কোষের বিভাজন ক্ষমতার অভাব নেই? লোহিত রক্তকণিকা, পেশি কোষ, ত্বক কোষ নাকি স্নায়ু কোষ? কি হবে? চলো কমেন্ট করো, প্রত্যেক কমেন্টে অ্যান্সার দাও, তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক আছে? একদম বসে থাকবে না। বিভাজন ক্ষমতার অভাব নেই। তোমরা কিন্তু টুক করে কি করবে জানো তো, অনেক আছো যারা ভুল করে স্নায়ু কোষটায় দাগ মেরে দাও। কি করো না স্নায়ু কোষটায় দাগ মেরে দাও। আদতেও কি স্নায়ু কোষটা রাইট অ্যান্সার হবে? কারণ স্নায়ু কোষ তো বিভাজন করতে পারেই না। এখানে বলেছে বিভাজন ক্ষমতার অভাব নেই কার, অর্থাৎ বিভাজন প্রচুর পরিমাণে করতে পারে কে? সেক্ষেত্রে কি হবে না ত্বক কোষ। এই ত্বক কোষ কিন্তু প্রচুর পরিমাণে বিভাজন করতে পারে। কারণ তুমি দেখো কোষ বিভাজন হয় বলি নতুন কোষের সৃষ্টি হয়, তাই তো? তোমার হাতটা কেটে গেল, কল্পনা করো তোমার হাত কেটে গিয়েছে, তাহলে তোমার কোষ বিভাজন যদি না হতো তাহলে তোমার হাতের ওই কেটে যাওয়া অংশটাতে চামড়া নতুন করে তৈরি হতো না। তাহলে ত্বক কোষ। কিন্তু আমাদের ব্রেন যদি কোনোভাবে প্রবলেম করে, আমাদের ব্রেনে কোনো যদি আঘাত পায়, ওই জন্য বলে না ব্রেনে যদি আঘাত পায় কোনোভাবে ঠিক হতে পারে না, কারণ ব্রেনে যে স্নায়ু কোষ সেই স্নায়ু কোষ বা নিউরন কোনোভাবে বিভাজন করতে পারে না, ঠিক আছে? নিউরন বা স্নায়ু কোষটা কোনোভাবে বিভাজন করতে পারে না। এর জন্য ব্রেন যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষয়পূরণ কোনোদিন হবে না। এই জন্য কি বলে যে বেশি রাত জাগা উচিত না, বেশি ফোন ঘাটা উচিত নয়, যার ফলে আমাদের ব্রেনে খারাপ কিছু প্রভাব আসতে পারে এবং যেগুলো কোনোদিন পূরণ করা যায় না। এর ফলে আমাদের ব্রেনের যে ডেপথ, ব্রেনের যে ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ ব্রেনের সমস্ত রকম সমস্যাগুলো সৃষ্টি হয়। ত্বক কোষ, তোমার চামড়া কেটে যাক, তোমার হাত কেটে যাক, হাত ছড়ে যাক, চামড়া উঠে যাক, তোমার নতুন করে হাত তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিভাজন ক্ষমতার অভাব কিন্তু হয় না, মানে প্রচুর পরিমাণে বিভাজন করতে পারে। দেখবে হাত আজকে কেটে কালকে দেখবে আবার নতুন করে চামড়া হয়ে যাচ্ছে। এই জন্য বলে খুব তাড়াতাড়ি বিভাজন করতে পারে এবং বিভাজন ক্ষমতার অভাব নেই। প্রত্যেকে ক্লিয়ার করতে পারলাম? পরবর্তী প্রশ্নে তোমরা চলে এসো, বলছে নিচের কোনটি গ্লুকোজের সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষ প্রক্রিয়ায় কোনটি, মানে গ্লুকোজ তৈরি হয় কোন প্রক্রিয়াতে? দেখো টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, কোন অপশনটা সঠিক হবে তোমরা এখানে কমেন্টের মাধ্যমে জানাও। তাড়াতাড়ি কমেন্ট করো, প্রত্যেকে, কেউ বসে থাকবে না, কমেন্ট করো। আর যারা আগেই বললাম যে চ্যানেলের রিচ ডাউন, তোমরা একটু সাপোর্ট করে দাও অবশ্যই, একটু প্রচুর পরিমাণে একটু ভিডিওটা যদি লাইক করো এবং যদি একটু কমেন্ট বেশি করো তাহলে তো চ্যানেলের রিচটা ফিরে আসবে, তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো। তো দেখা যাক, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। নিচের কোনটি গ্লুকোজের সংশ্লেষণ প্রক্রিয়া? কোন প্রক্রিয়ায় গ্লুকোজ সংশ্লেষ হবে না গ্লাইকোজেনেসিস। কোন প্রক্রিয়ায় না গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কিন্তু গ্লুকোজ সংশ্লেষ হচ্ছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি গ্লাইকোজেনেসিস। আর তোমরা বলতে পারবে যে নিওজেনেসিস প্রক্রিয়াটা কি? যদি কেউ নিওজেনেসিস প্রক্রিয়া এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে থাকো, গ্লাইকোলাইসিস এবং নিওজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে যদি কেউ জেনে থাকো অবশ্যই নিচের কমেন্টে জানাও। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে নিচের কোন কোষ, এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্ন না, এটা তোমাদের হচ্ছে কত নম্বর প্রশ্ন? দেখো 5 নম্বর প্রশ্ন। কত? 5 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন কোষ সাধারণত বিভাজিত হয় না কিন্তু বিভাজনে প্ররোচিত হতে পারে? পরিচিত হতে পারে কোন কোষ? লিভার কোষ রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে, চুলের কোষ রয়েছে, চুলের ফলিকল রয়েছে। প্রথমত একটু বলে দিই যে চুলের কোষ এবং চুলের ফলিকল এই অ্যান্সারটা হবে না, লোহিত রক্তকণিকাও হবে না। লিভার কোষ বিভাজিত না হলেও কিন্তু বিভাজনে প্ররোচিত করতে পারে, মনে রাখবে। বিভাজিত হতে পারে না কিন্তু বিভাজনে প্ররোচিত বা বিভাজন করতে সাহায্য করে লিভার কোষ, মনে রাখবে, ঠিক আছে? প্রত্যেকের মনে থাকবে, প্রত্যেকের মনে থাকবে তো যে লিভার কোষ কিন্তু বিভাজনে প্ররোচিত করতে পারে। আচ্ছা, এখানে দেখো বলেছে যে নিচের কোন কোষের অর্গানেলে আরএনএ থাকে? আরএনএটা কোন কোষের অর্গানেলে থাকে? দেখতে পাচ্ছ এখানে অপশন রয়েছে কোষপ্রাচীর রয়েছে, রাইবোজোম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে এবং সাইটোপ্লাজম রয়েছে। এটা আছে, এটা হবে না। টোটাল 4টা অপশন হচ্ছে নিচের কোন কোষের অর্গানেলে আরএনএ থাকে। এটা কি অ্যান্সার হবে? চলো কমেন্ট শুরু করছি, আমি টাইম শুরু করছি এখন। প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো, অবশ্যই থাকবে না। অ্যান্সার করো নিচের কোন কোষের অর্গানেলে আরএনএ থাকে। এটা রাইট অ্যান্সার হবে কি না রাইবোজোম, ঠিক আছে? কি অ্যান্সার হবে? রাইবোজোম। তাহলে 6টা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? চলো এখন আমাদের 94টা প্রশ্ন কিন্তু রয়েছে। এই প্রশ্নগুলো প্রতিটা কোষ থেকে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কত থেকে না প্রতিটা প্রশ্নই কিন্তু কোষ থেকে। চলো নেক্সট প্রশ্নে আসা যাক। প্রত্যেকে জয়েন করেছো, যারা এখনো জয়েন করোনি অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন করে যাও। নেটওয়ার্কের প্রবলেম হলে কেটে গেলে আবার নতুন করে জয়েন করবে। আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে ইউক্যারিওটগুলির মধ্যে ডিএনএর প্রতিলিপিকরণ কিসে ঘটে? ডিএনএর প্রতিলিপিকরণ কোন ফেজে ঘটে? দেখো এটা একটু তোমরা ভেবেচিন্তে অ্যান্সার দেবে। এটা কিন্তু কোষ চক্র, অর্থাৎ সেল সাইকেল, কোষ চক্রের অংশ এটা। G2 ফেজ রয়েছে,
এম ফেজ রয়েছে, এস ফেজ রয়েছে, জি ওয়ান ফেজ রয়েছে। চলো টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, কেউ বসে থাকবে না, প্রত্যেকে ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো। ইউক্যারিওটগুলির মধ্যে ডিএনএ এর প্রতিলিপিকরণ সংঘটিত হয় কোথায়, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ কোথায় ঘটে? দেখো জি টু ফেজ রয়েছে, এম ফেজ রয়েছে, এস ফেজ রয়েছে, জি ওয়ান ফেজ রয়েছে। আমরা জি ওয়ান ফেজ, এস ফেজ, এম ফেজ, জি টু ফেজ এই প্রত্যেকটা ফেজ আমরা জানি কোথায়, বলো? ভাবনা চিন্তা করবো এগুলো কার অংশ, জি ওয়ান ফেজ, এস ফেজ বা জি টু ফেজ এগুলো কার অংশ? এগুলো প্রত্যেকটা সেল সাইকেল অর্থাৎ কোষচক্রের অংশ, এবং কোষচক্রের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইন্টারফেজ বা আই ফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। কি বললাম? একটা হচ্ছে ইন্টারফেজ বা আই ফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ, মনে থাকবে? এবার দেখো এম ফেজটা তো প্রথমেই হবে না, ইন্টারফেজের টোটাল 3টে পার্ট, জি টু ফেজ, জি ওয়ান ফেজ আর হচ্ছে এস ফেজ, এস দশা, জি ওয়ান দশা, জি টু দশা। এবার ডিএনএর প্রতিলিপি সংগঠিত হয় কোথায়? প্রশ্নটা ভালো করে শোনো। এখানে ইউক্যারিওট দিয়ে দিচ্ছে, ইউক্যারিওট মানে উন্নত শ্রেণীর ক্ষেত্রে, ঠিক আছে, উন্নত শ্রেণীর জীব, যেমন মানুষের ক্ষেত্রে বা অন্যান্য উন্নত প্রাণীর জীবের ক্ষেত্রে প্রত্যেকে তো ইউক্যারিওট। তো এই ইউক্যারিওটদের ক্ষেত্রে কোথায় সম্পন্ন হয়? ভাবনা চিন্তা করো তো। না, ইউক্যারিওটিকদের ক্ষেত্রে সংগঠিত হবে কোথায়, কোন ফেজে? এস ফেজে। কি হবে? এস ফেজে। প্রত্যেক মনে থাকবে, রাইট অ্যান্সার কি হবে? এস ফেজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে আসো আমরা, দাগটা মেরে দিই, এস ফেজ। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতেও পারে। আমাদের অলরেডি 7টা প্রশ্ন হলো, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন? 8 নম্বর প্রশ্ন। মিওসিস সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? চলো টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেকে ভাবনা চিন্তা করো। মিওসিস, মাইটোসিস আর মিওসিস তথা প্রত্যেকে নাম শুনেছো, যেখানে বলা হচ্ছে মিওসিস সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। মিওসিস 2 এর শেষে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এটা একদম ভুল, কিছু বলেনি। কারণ মিওসিস কোথায় কী হয় আমরা জানি প্রত্যেকে, প্রথমে কী হয়, মিওসিস 1-এ দুটো কোষ তৈরি হলো, মিওসিস 2-এ কী হবে, এখান থেকে দুটো হয়ে যাবে, তাই তো একটা দুটো, আবার এখানটাকে তুমি ভাগ করো, কত হবে? 3টে 4টে, বুঝতে পারলে? মিওসিস 2-এতে কিন্তু কী হলো না, টোটাল 4টে কোষই তৈরি হলো। কী হলো না, টোটাল 4টে কোষই তৈরি হলো, কারণ এখানে দুটো হলো, এখানে দুটো, তাহলে মিওসিস 2-তে 4টে হলো, মিওসিস 1-এ দুটো হয়েছে, তাহলে আমি টোটাল যেটা বোঝাতে চাইছি বুঝতে পারছো, মিওসিস 2 এর 4টে হ্যাপ্লয়েড কোষ, এটা সঠিক। মিওসিসের দুটি পর্যায়, মিওসিস 1, মিওসিস 2, এটাও সঠিক। তারপর এখানে থেকে বলেছে, আমি দেখে নেব, বলছে হোমোলগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের জোড়া মিওসিস 1-এর সময় ঘটে। হ্যাঁ, বলছে দেখো হোমোলগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের জোড়া মিওসিস প্রক্রিয়াতে মিওসিসের সময় ঘটে, মিওসিস 1-এর সময় ঘটে, ঠিক আছে। তো এখানে কি বলতে চাইছে যে হোমোলগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের জোর মিওসিস প্রক্রিয়া ঘটে, কিন্তু ভুল কিছু বলেনি, কিন্তু ঠিকই বলেছে। এখানে যেটা রাইট অ্যান্সার হবে কি না, ডিএনএ প্রতিলিপি মিওসিস 2 এর এস পর্বে ঘটে, এটা ঠিক বলেছে। ডিএনএ প্রতিলিপি এইমাত্র বলে দেওয়া হলো, দেখো মিওসিস 2 এর এস পর্যায়ে ঘটে, এটা একদম ঠিক অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার, ভুল অ্যান্সার, ঠিক বলে আছি, এটা হচ্ছে ভুল অ্যান্সার। এটা কিন্তু ডিএনএ প্রতিলিপিকরণ মিওসিস 2 এর এস পর্বে ঘটে না, ঠিক আছে, এটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে এটা, মানে বিবৃতিটি ভুল হিসাবে সঠিক হচ্ছে 3 নাম্বারটা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এখানে ভুল কোনটা হলো, 3 নম্বরটা হচ্ছে ভুল। দেখো আজকে অনেকগুলো প্রশ্ন হয়তো বলতে গিয়ে কোথাও একটু আধটু ভুল হতে পারে, তার জন্য দুঃখিত, তবে আমি ঠিকটা বলে দিচ্ছি। এটা হচ্ছে বিবৃতি ভুল হিসেবে 3টে ঠিক, বাদ বাকি এটা ভুল। তাহলে এগুলো একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে। চলো আমি এখানে ঘড়িটা সরিয়ে দিই, এটা একটু ভালো করে দেখে নাও তোমরা। দেখো বলেছে হোমোলোগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের, 3 নম্বরটা দেখো, হোমোলোগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের জোড়া মিওসিস 1-এর সময় ঘটে, ঠিক আছে, এটা লিখে নিচ্ছ প্রত্যেকে। হোমোলোগাস এবং রিকম্বিনেশন ক্রোমোজোমের জোড়া মিওসিস 1-এর সময় ঘটে। খুব ছোট ফোন স্ক্রিন, ঠিক আছে, যার জন্য হয়তো অনেক স্টুডেন্ট দেখতে পছন্দ করবে না, কারণ খুব বড় ফোন স্ক্রিন না যেহেতু। চলো নেক্সট প্রশ্ন আসো। বলছে দেখো মিওসিস 1-এর সময় ক্রোমোজোমগুলি কখন জোড়া হয়? চলো আমি টাইম শুরু করছি এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। মিওসিস 1-এর সময় ক্রোমোজোমগুলি কখন জোড়া হয়? দেখো লেপ্টোটিন রয়েছে, জাইগোটিন রয়েছে, প্যাকাইটিন রয়েছে, ডিপ্লোটিন রয়েছে। কি রাইট অ্যান্সার হবে না, মিওসিস 1-এর সময় ক্রোমোজোমগুলি জোড়বদ্ধ হয় কিন্তু কোন দশায় গো? জাইগোটিন দশায়, ঠিক আছে, প্রত্যেকের মনে থাকবে জাইগোটিনে কিন্তু কি হয় না, ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়। হয়েছে প্রত্যেকের? তারপরের প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা হচ্ছে আমাদের 9 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, এটা 9 নাম্বার প্রশ্ন। বলেছে মধ্য সাইন্যাপসিস ঘটে, মানে কাদের মধ্যে সাইন্যাপসিস ঘটে? দেখো পুরুষ গ্যামেট এবং মহিলা গ্যামেটের মধ্যে কি সাইন্যাপসিস ঘটে? ভাবনা চিন্তা করো, তোমরা এটা অ্যান্সার দাও, তারপর আমি অ্যান্সার দেবো। টোটাল 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ যে সাইন্যাপসিস কখন ঘটে। পুরুষ গ্যামেট এবং মহিলা গ্যামেট, এমআরএনএ এবং রাইবোজোম, স্পিন্ডেল ফাইবার এবং সেন্ট্রোমিয়ার, নাকি দুটি সমজাতীয় ক্রোমোজোম? সাইন্যাপসিস কিন্তু ঘটবে সর্বদা দুটি সমজাতীয় ক্রোমোজোম। কোথায় ঘটবে?
দুটি সমজাতীয় ক্রোমোজোম। তার মনে থাকবে কি ঘটবে না দুটি সমজাতীয় ক্রোমোজোমে কিন্তু সর্বদা ফাইনাসেস করবে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। আমরা নেক্সট প্রশ্নে যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, এরকম প্রশ্ন পরীক্ষায় দিলে তোমাদের জানা দরকার, কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্নই আজকের এই ভিডিও। টোটাল 100টা প্রশ্ন হবে। দেখা যাক, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও ক্লাস করাচ্ছি। তো ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইকটা কিন্তু করে দিও আর কমেন্টটা করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। এটা আমাদের 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আচ্ছা একটু ওয়েট করো। দেখো এখানে বলেছে যে G0, এটা 10 নম্বর প্রশ্ন আসছে, ঠিক আছে? এটা 10 নম্বর প্রশ্ন আমাদের চলছে। G0 ফেজ কি? চলো টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। G0 ফেজ কি? এখানে দেখো ফাঁকা ফেজে লেখা আছে, বৃদ্ধির পর্যায়ে লেখা আছে, গর্ভকালীন পর্যায়ে, শান্ত পর্যায়ে। কি বলেছে? ফাঁকা ফেজ, বৃদ্ধির পর্যায়, গর্ভকালীন পর্যায় এবং শান্ত পর্যায়। এটা কি হবে? 10 নম্বর প্রশ্নে কিন্তু আমরা চলে এসেছি। এটা রাইট অ্যান্সার হবে কি? শান্ত পর্যায়। কারণ G0 দশা হচ্ছে নিষ্ক্রিয় দশা, এবং এই নিষ্ক্রিয় দশায় কি করে না বিরতির প্রয়োজন, এবং বিরতি মানে কি? সে শান্ত আছে, শান্ত অবস্থায় আছে মানে বিরতি আছে। তো G0 ফেজে কি হয় না কোষচক্রটা বিরতি থাকে, বা কোষচক্রের যে অবস্থাটা সেটা শান্ত অবস্থায় থাকে, তাই জন্য এটা বলছে শান্ত পর্যায় বা বিরতি পর্যায়। রাইট অ্যান্সার হচ্ছে কি? শান্ত পর্যায়। এটাও কিন্তু কোষচক্রের একটা পর্যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আসো। আমরা এবার আসছি দেখো 11 নম্বর পর্যায়ে। 11 নম্বর প্রশ্নকে বলছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? চলো ভেবেচিন্তে অ্যান্সার করো, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, কেউ বসে থাকবে না। 11 নম্বর প্রশ্ন এসে গেছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াস পর্দার পুনরাবির্ভাব ঘটে? দেখো নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটবে কিন্তু সর্বদা কোন দশায় গো না টেলোফেজ দশায়। কোন দশায়? টেলোফেজ। প্রফেজ দশায় শুরু হলো, তারপর অ্যানাফেজ মেটাফেজের কাজ চালালো, এবং টেলোফেজ একদম সর্বশেষ দশায় প্রথম প্রফেজ দশায় কি হয়েছে না প্রফেজ দশায় কোষগুলো তাদের পর্দাগুলো, অর্থাৎ কোষকে ঘিরে যে পর্দা থাকে সেই পর্দাগুলো আস্তে 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 বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ কোষ পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল মাইটোসিসের প্রফেজ দশায়। টেলোফেজ দশা, মেটাফেজ এবং অ্যানাফেজে ক্রোমোজোমের বিভিন্ন প্রকার যে কাজগুলো চালাতে থাকে। যখন টেলোফেজ দশায় আসে দেখো প্রফেজ দশা, মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশা, এই প্রত্যেকটা থেকে একটা কাজ কিন্তু প্রতি বছর আছে। ঠিক আছে, প্রতি বছর আসবে এনএমজি। এবছর 2024-এও একটা প্রশ্ন আসবে এই জায়গাটা থেকে। প্রত্যেকে খেয়াল রাখবে এই কোষচক্র, মাইটোসিস দশা এবং তোমার মিওসিস এবং ইন্টারফেজ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। এ বছর আসবে, আমি চোখে আঙুল দিয়ে দেখে দেবো পরীক্ষা শেষ হোক। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, অর্থাৎ নিউক্লিয় পর্দাটা আবার নতুনভাবে তৈরি হচ্ছে, কোথায় না টেলোফেজ দশায়। কোন দশায়? টেলোফেজ দশায়। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলির বিভাজন মাকড় নিরক্ষীয় তলে সজ্জিত থাকে? বলছে মাকড় নিরক্ষীয় তলে সজ্জিত থাকে কোন দশায়? প্রফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা নাকি টেলোফেজ দশা? দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলির বিভাজন মাকড় নিরক্ষীয় তলে সজ্জিত থাকে? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? কি অ্যান্সার হবে? তাড়াতাড়ি অ্যান্সার করো, কি অ্যান্সার হবে? মাকুর মতো কোন দশায়? মেটাফেজ দশায়। কোন দশায়? মেটাফেজ দশায় কিন্তু সজ্জিত থাকে। প্রত্যেকের মনে থাকবে কোন দশায়? মেটাফেজ দশায়। তারপরের প্রশ্ন দেখো, খুব সোজা একটা প্রশ্ন, যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে তাকে কি বলে? যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে তাকে কি বলে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে নাকি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে? তোমরা একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও যে এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে। আমরা তার জন্য কি করব, আমরা আবার সেই টপিকেই যাব, সেই কোষচক্র। এগুলো প্রত্যেকটা কিন্তু কোষ থেকেই প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তার জন্যই তোমাদের সঙ্গে আলোচনা করা। তো প্রত্যেক কমেন্ট করো, চলো আমি টাইম শুরু করছি এখন। ফটাফট কমেন্ট করো, বসে থাকবে না, প্রত্যেক কমেন্ট করো। করছো? আচ্ছা ঠিক আছে। কি অ্যান্সার হবে? যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে তাকে কি বলে? আমরা কি জানি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে কি? যখন ক্রোমোজোম কোথায় থাকবে, ধরো ক্রোমোজোমটা কখন কোথায় থাকবে না মাঝখানে, সেন্টোজোম যখন কি হবে মাঝখানে থাকবে। ক্রোমোজোমের মাঝখানে যখন সেন্টোজোম থাকে তাকে বলা হচ্ছে কি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে কি? সাবমেটাসেন্ট্রিক মানে আরেকটু মাঝখান থেকে আরেকটু এই দিক বরাবর নেমে যাবে। ভালো করে শোনো, একদম মাঝ বরাবর থাকলে মেটাসেন্ট্রিক, একদম আরেকটু নামলে সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? অ্যাক্রোসেন্ট্রিক মানে একদম প্রায় শেষ প্রান্তে এসে অবস্থান করে, এই প্রান্তটায় যখন এসে অবস্থান করছে তাকে বলছে আমরা কি? অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে হচ্ছে কি না, টেলোসেন্ট্রিক মানে হচ্ছে যে কি একদম শেষ প্রান্তে চলে এলো,
একদম শেষ প্রান্তে, সেন্ট্রোজোমটা যখন ক্রোমোজোমের শেষ প্রান্তে এসে দাঁড়ালো তখন তাকে আমরা বলছি কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। প্রত্যেক মনে রাখতে হবে। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ভালো করে এবং প্রত্যেকে বলতে পারবে কমেন্টে যে এই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এই যে দশাগুলো এগুলো কখন দেখা যায়, মানে কখন প্রফেজ দশায়, মেটাফেজ দশায়, অ্যানাফেজ দশায় নাকি টেলোফেজ দশায়, কোন দশায় দেখা যায়? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ, কোন দশা হবে? অ্যানাফেজ দশায়। প্রত্যেকের মনে থাকবে, ঠিক আছে? অ্যানাফেজ দশায়, রাইট? প্রত্যেকের মনে থাকবে অ্যানাফেজ দশায়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলে এসো। তারপরের প্রশ্ন দেখা বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোষ বিভাজনের কোন দফায় শিফটার বা ভগিনী সদৃশ ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, অর্থাৎ কোথায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়? বলছে কোন দফায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়। প্রশ্নটা ভালো করে শোনো, কোষ বিভাজনের কোন দফায় শিফটার বা ভগিনী সদৃশ ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় এবং ক্রোমোজোমীয় চলন দেখা যায়? ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায়? চলো টাইম শুরু করছে এখন। প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো, প্রত্যেকে কমেন্টে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, যেখানে বলছে যে ভগিনী সদৃশ বা ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় এবং ক্রোমোজোমীয় চলন দেখা যায়। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে ক্রোমোজোমীয় চলনটা কোন দফায় দেখা যাবে। তাহলে আমরা যদি একটু দেখি যে অ্যানাফেজ দশা, আমরা যদি অ্যানাফেজ দশাটা লক্ষ্য করে দেখি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যানাফেজ হবে। যদি আমরা অ্যানাফেজ দশা লক্ষ্য করি, এই দশার শুরুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো কী হয়? সমান ভাগে ভাগ হয়ে যায়। কী হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো কী হয়? সমান ভাগে ভাগ হয়ে যায়। যেমন ধরো আমি ছবিটা আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এরকম ঠিক ছবিটা হবে, যেখানে তোমার এই শেষতন্তে মেরু অঞ্চলগুলো অবস্থান করছে এবং এখানে তোমার সেন্ট্রোমিয়ারগুলো রয়েছে, ঠিক আছে? এরকমভাবে সেন্ট্রোমিয়ারগুলো রয়েছে, এগুলো হচ্ছে তোমার সেন্টোমিয়ারগুলো হচ্ছে এরকমভাবে অবস্থান করছে, ঠিক আছে? এই সেন্টোমিয়ারগুলো না আলাদা হয়ে যায়। কেমন ছিল না, সেন্টোমিয়ারগুলো হচ্ছে এখানে লেগেছিল, এই যে সেন্টোমিয়ারগুলো কিন্তু জোড়ায় ছিল, ঠিক আছে? এগুলো এভাবে জোড়ায় থাকতো, কিন্তু এগুলো কী হয়েছিল? আলাদা হয়ে যেত। আলাদা হয়ে গেলে কেমন আকারটা ধারণ করবে জানো? আলাদা হয়ে গেলে দেখো এরকম মেরু থাকবে, তো মেরুর এরকমভাবে কিন্তু ধারণ করবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ধারণ করবে। এদিকেও চারটে হলে এবার নিচের দিকে মেরু অঞ্চল থাকবে এবং নিচের দিকেও তোমার হচ্ছে এরকমভাবে ধারণ। এটা হচ্ছে কোথায় দেখা যায়? এটা হচ্ছে অ্যানাফেজ দশা, এটা কিন্তু অ্যানাফেজ দশার চিত্র, মনে রাখবে। তার মানে কি, এই যে সেন্ট্রোজোমগুলো যে দেখো মাঝখানটা ভাগ হয়ে গেছে না, ডিভাইড হয়ে গেছে না, তার মানে দেখো এখানে কিন্তু শিফটার ক্রোমাটিড, দেখো এগুলো হচ্ছে শিফটার ক্রোমাটিড। কোনগুলো শিফটার ক্রোমাটিড? এগুলো হচ্ছে শিফটার ক্রোমাটিড। এই শিফটার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। তোমরা শিফটার ক্রোমাটিড মানে বুঝতে পারছো? এই যে সেন্ট্রোজোমটা আছে, এই সেন্ট্রোজোমকে ঘিরে কি হয়? এরকমভাবে ক্রোমোজোমগুলো থাকে, তো কী গো? তাহলে এবার দেখো ওই মাঝ বরাবর যদি ভাগ করে দাও, তাহলে দেখো আকারটা এরকম নিচ্ছে না, মানে একটার সঙ্গে দুটো লেগে থাকছে, ঠিক আছে? একটার সঙ্গে দুটো, ঠিক এরকম ঘটনাটা বলতে চেয়েছে যে এটা কিন্তু কোন দফায় দেখা যায়? এটা হচ্ছে অ্যানাফেজ দফায় দেখা যায়। ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দেয়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আসো। আমরা নেক্সট আসছি কত নাম্বার প্রশ্ন? 15 নাম্বার প্রশ্ন। চলো 15 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। আজকে এখান থেকে যে কটা প্রশ্ন করাবো, একটা প্রশ্নের বাইরে পরীক্ষা আসবে না, হুবহু কমন থাকবে। আমি বলছি দেখো, যদি এটাও না আসে, মানে এই টপিক রিলেটেড হুবহু প্রশ্নগুলো কমন থাকবে। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, এইগুলো ভালো করে মন দিয়ে করো। মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হলো, চলো টাইম হচ্ছে এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কী হবে? কোন দশায় কোষ বিভাজন চলাকালীন নিউক্লিওলাসের পুনর্ভাবে ঘটে না? টেলোফেজ দশায়। কোন দশায় ঘটে? টেলোফেজ দশায়। মনে থাকবে যে টেলোফেজ দশায় কিন্তু নিউক্লিওলাসগুলো আবার পুনর্বাবির্ভাব ঘটে, কারণ টেলোফেজ দশায়, প্রফেজ দশায় সব কিছু বিলুপ্ত হয়ে যায়, টেলোফেজ দশায় কিন্তু আবার সব কিছু নতুন করে কী হয়? ফিরে পায়। কী হয় না, টেলোফেজ দশাতে হচ্ছে কী হয় না, সব কিছু নতুনভাবে ফিরে পায়। যেমন ধরো নিউক্লিওলাস ফিরে পায়, তারপর তোমার নতুন করে আবার যে কোষগুলো আর কি যে জল বিয়োজন ঘটিয়েছিল, যে কোষ পর্দাগুলোকে বিলুপ্ত করেছিল, সেই কোষ পর্দা তৈরি হয়, অর্থাৎ এখানে আবার নতুন করে সব কিছু শিফট হয় টেলোফেজ দশাতে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আসো, অর্থাৎ আমাদের 15টা প্রশ্ন কমপ্লিট হলো। নেক্সট প্রশ্ন চলে এসো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 16 নাম্বার প্রশ্ন। কত নম্বর? 16 নম্বর প্রশ্ন। অ্যান্সার দাও প্রত্যেকে কমেন্টে। প্রশ্ন দেখতে পাচ্ছ, উদ্ভিদের যে কোষটি মিওসিস পদ্ধতি বিভাজন করে তা হলো কি? মিওসিস পদ্ধতিতে বিভাজন করে কে? তাও তাদের অ্যান্সার করো। কোন কোষ মিওসিস পদ্ধতিতে বিভাজন করে? মিওসিস পদ্ধতিতে বিভাজন করে সর্বদা রেণু মাতৃ কোষ। কোন কোষ? রেণু মাতৃ কোষ, ঠিক আছে? মনে থাকবে, রেণু মাতৃ কোষ মিওসিস পদ্ধতিতে কিন্তু বিভাজন করে। চলো 16 নম্বর প্রশ্ন কিন্তু হয়ে গেল। এখন অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আসো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটার দিকে নজর দাও। মাইটোসিস ঘটে কোথায়? মাইটোসিস ঘটে রেণু মাতৃ কোষ, জনন মাতৃ কোষ, জনন কোষ নাকি দেহ মাতৃ কোষ? প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, কেউ বসে থাকবে না,
কমেন্ট অ্যান্সার করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাইটোসিস ঘটে কোন দশায়? রেণুমার্তি কোষ, জননমার্তি কোষ, জনন কোষ নাকি দেহমার্তি কোষ? কি অ্যান্সার হবে? মাইটোসিস সর্বদা ঘটবে কিন্তু কোন কোষে গো? মাইটোসিস বলেছে, মাইটোসিস ঘটে কোন কোষে? দেহমার্তি কোষে। কোনোদিন কিন্তু মাইটোসিস রেণুমার্তি কোষে ঘটবে না, জননমার্তি কোষে, এগুলো প্রত্যেকটা কী হয়? মিওসিস ঘটে। ভালো করে শোনো, এই যে কনসেপ্ট কেমন, রেণুমার্তি কোষে মিওসিস ঘটে, জননমার্তি কোষে মিওসিস ঘটে, দেহমার্তি কোষেও মিওসিস ঘটে, কিন্তু এই জনন কোষেও কিন্তু তোমার মিওসিস ঘটে, কিন্তু দেহমার্তি কোষে সর্বদা মাইটোসিস। তাহলে মাইটোসিস ঘটবে কোন কোষে? দেহমার্তি কোষ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোনটা? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকে ঠিক আছে? চলো 18 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। প্রত্যেকে কমেন্ট করো, কেউ বসে থাকবে না, কমেন্ট করো, একটু রিচটা বাড়াও প্রত্যেকে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। অ্যামাইটোসিস ঘটে কোথায়? রেণুমার্তি কোষ, ব্যাকটেরিয়ার কোষ, ব্যাঙের দেহ, কেঁচোর দেহ। চলো 18 নম্বর প্রশ্ন, চলো টাইম শুরু হচ্ছে এখন, ফটাফট করে অ্যান্সার দাও। অ্যামাইটোসিস ঘটে কোথায়? অ্যামাইটোসিস হচ্ছে একদম অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে ঘটবে। অ্যামাইটোসিস কিন্তু একদম অনুন্নত জীবদের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটবে। তো সেক্ষেত্রে অ্যামাইটোসিসটা ঘটছে কোন দশায়? রেণুমার্তি কোষ, ব্যাকটেরিয়ার কোষ, ব্যাঙের দেহে নাকি কেঁচোর দেহে? ভালো করে প্রশ্ন শোনো, ভালো করে অ্যান্সার দাও। আচ্ছা, অ্যামাইটোসিস কী গো? অ্যামাইটোসিস হচ্ছে সব থেকে নিম্ন শ্রেণী। তাহলে এবার তোমরা নিজেরাই বলো যে সব থেকে রেণুমার্তি কোষ আমরা এইমাত্র শুনলাম কি মিওসিস ঘটে, ঠিক আছে। আচ্ছা, ব্যাং তো তবু একটু উন্নত, তাই না? ব্যাকটেরিয়ার থেকে তো ব্যাংটা উন্নত, কি মনে হচ্ছে? উন্নত তো। আচ্ছা, তারপর দেখো অ্যামাইটোসিস মানে হচ্ছে একদম সর্বনিম্ন কার করবে? ইফট কি একদম নিম্ন শ্রেণীর জীব, ব্যাকটেরিয়া কি একদম নিম্ন শ্রেণীর জীব, অ্যামিবা কি একদম নিম্ন শ্রেণীর জীব। তাহলে মনে রাখবে যে নিম্ন শ্রেণীর জীব যদি এরকম প্রশ্ন দেয়, ধরো ব্যাকটেরিয়া দিল না, ধরো এখানে ব্যাকটেরিয়া দিল না, তোমাকে হয়তো বললো যে ইফট, কি বলে দিল? তো অ্যামিবা, কেউ তো বলে দিল অন্য কিছু নিম্ন শ্রেণীর জীব, ধরো বলে এককোষী শৈবাল। তো প্রত্যেকটার ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটবে, যেগুলো একদম নিম্ন শ্রেণীর জীব, প্রত্যেকটার ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। হয়েছে? চলো নেক্সট প্রশ্ন চলে আসো। 18 নম্বর প্রশ্নে গেল, চলো আমরা আসবো 19 নম্বর প্রশ্নে। নেক্সট প্রশ্ন চলে আসো, 19 নম্বর প্রশ্ন চলে আসো। কে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন একদম, তোমরা দেখবে বিভিন্ন চাকরির পরীক্ষা এসছে। 19 নম্বর প্রশ্ন কি? উদ্ভিদ কোষের বেম গঠনকে সাহায্য করে? সেন্ট্রোজোম রয়েছে, মাইক্রোটিউবুলস রয়েছে, গোলগি বস্তু রয়েছে, রাইবোজোম। চলো তাড়াতাড়ি করে কমেন্ট করো, টাইম শুরু হয়ে গেছে এখন। উদ্ভিদ কোষের বেম গঠনে সাহায্য কে করে? উদ্ভিদ কোষের বেম গঠন বলেছে, ভাবনা চিন্তা করো, সেন্ট্রোজোম হবে নাকি মাইক্রোটিউবুলস হবে নাকি গোলগি বস্তু হবে? আমরা আগেও বলেছিলাম যে উদ্ভিদ কোষের বেম গঠনে সাহায্য করে কারা গো? না মাইক্রোটিউবুলস বা অনুনালিকাগুলো। কোনগুলো? মাইক্রোটিউবুলস বা অনুনালিকাগুলো উদ্ভিদ কোষের বেম গঠনে সাহায্য করে। মাইক্রোটিউবুলস বা অনুনালিকাগুলি উদ্ভিদ কোষের বেম গঠনে শুরু করে, ঠিক আছে। আবার তাহলে কত নম্বর প্রশ্ন হলো এটা? 20টা প্রশ্ন হয়ে গেল, তাই তো? 20টা প্রশ্ন হলে গেল মনে হচ্ছে, সম্ভবত আমরা একটু গুনবে, আমার 20টাই হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক আমরা করাচ্ছি। চলো নেক্সট প্রশ্ন। তাহলে 21 নম্বর প্রশ্ন আসো আমরা, যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম ঘটে। কত নম্বর প্রশ্ন এটা? 21 নম্বর প্রশ্ন। যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তা কী হবে? ক্যারিওকাইনেসিস, কোষপাত গঠন, ক্লিভেজ, ফ্রাগমোপ্লাস্ট। কী হবে? যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম ঘটে, কী হবে? ক্যারিওকাইনেসিস আছে, কোষপাত গঠন হচ্ছে। চলো আমাদের 21 নম্বর প্রশ্নে এসে গেছি আমরা। যে পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তা কি? ক্যারিওকাইনেসিস, কোষপাত গঠন, ক্লিভেজ নাকি ফ্রাগমোপ্লাস্ট? কী হবে? বলেছে সাইটোপ্লাজমের বিভাজন বলেছে কিন্তু। তাহলে কী হবে অ্যান্সারটা? সাইটোপ্লাজমের বিভাজন ঘটে সর্বদা কী দ্বারা? না সাইটোকাইনেসিস দ্বারা, তাই তো? প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজন ঘটে কী দ্বারা? আচ্ছা, কী দ্বারা বলেছে এখানে, কিন্তু সাইটোকাইনেসিসকে দিয়ে দেয়নি। চলো আমি টাইম শুরু করি, তোমরা অ্যান্সার দাও আগে। চলো 21 নম্বর প্রশ্নের এটা অ্যান্সার হবে কি? ক্লিভেজ। তাই এবার বলবো স্যার ক্লিভেজ পদ্ধতিতে অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কী হবে? ক্লিভেজ পদ্ধতি। আমাদের 21টা প্রশ্ন হচ্ছে এটা। তো ক্লিভেজ পদ্ধতিটা কেমন? এবার তোমাদের প্রত্যেকের মানে প্রশ্ন আসছে যে স্যার ক্লিভেজ পদ্ধতিটা ঠিক কেমন হয়? দেখো, ক্লিভেজ মানে হচ্ছে ভেঙে যাওয়া, ভাঁজ করা পদ্ধতি। মানে নিউক্লিয়াসটা প্রথমে কী হয়? ভেঙে যায়, তারপর দেখো নিউক্লিয়াস মধ্যে সাইটোপ্লাজম এরকমভাবে ভাঁজ খেয়ে দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায়। এটা কি বলছে? কি ক্লিভেজ পদ্ধতি, ঠিক আছে। কি বলছে? ক্লিভেজ বা ভেঙে যাওয়া, ভাঁজ খেয়ে ভেঙে যাওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে কি ক্লিভেজ পদ্ধতি। চলো 22 নম্বর প্রশ্ন আসো। আচ্ছা, প্রাণী কোষটা তো নাই জানলাম। 22 নম্বর প্রশ্ন বলেছে, দেখো এটা বলেছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে। আজকে আমরা প্রতিটা টপিক থেকে করবো। এটা হচ্ছে কোষ বিভাজন থেকে আগে হয়ে যাক, তারপর নেক্সট টপিক আমরা ধরবো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে সেটা কি? কোষপাত গঠন, ক্লিভেজ, ফারোয়িং এবং ক্যারিওকাইনেসিস।
কোন পদ্ধতিতে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটবে কিন্তু সর্বদা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মনে রাখবে কোষপাত গঠনের দ্বারা। কি দ্বারা? কোষপাত গঠনের দ্বারা। ঠিক আছে, মনে থাকবে? চলো 22টা প্রশ্ন গেল। নেক্সট আমরা একটা অন্য টপিক আসি। দেখো আমরা 23 নম্বর প্রশ্ন দেখো, বলেছে প্রদত্তগুলির মধ্যে কোনটি ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা? কোনটি ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা? টোটাল তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ, এটা আমাদের 23 নম্বর প্রশ্ন। চলো টাইম শুরু হচ্ছে এখন। 23 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনগুলির মধ্যে বা কোনটি ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা? কোনটি হবে? কি হবে? ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা বলেছে। ভালো করে প্রশ্নটা পড়ো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থাকে বলছি কি? স্পেরোজয়েড। কি বলবো না, ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থাকে আমরা বলবো স্পেরোজয়েড। এটা তোমরা কোথায় পাবে? ক্লাস 9-এর দেখবে তোমাদের একদম শেষ দিকটাই করে বিভিন্ন প্রকার পাটে পাটে কিন্তু এগুলো দেওয়া আছে। ক্লাস 9 একদম শেষ দিকটাই করে, অর্থাৎ জৈবনিক প্রক্রিয়ার ঠিক পরে। ঠিক আছে, জীববিদ্যা এবং মানব কল্যাণ এই চ্যাপ্টারটা তোমরা চলে যাবে, এবং জীববিদ্যা মানব কল্যাণে ম্যালেরিয়া বলে একটা তোমাদের দেখবে এখানে টপিক করা আছে ম্যালেরিয়া। ঠিক আছে, একটা ছক দেওয়া থাকবে ম্যালেরিয়া। ওই জায়গাটা তুমি দেখবে, আমি পুরো বইটা থেকে আমি পুরো যে বইটা যখন পড়িয়েছিলাম আমার পুরোপুরি মনে আছে যে এই টপিকটা এই জায়গাটাই করি আছে, জীববিদ্যা এবং মানব কল্যাণ চ্যাপ্টার এই টপিকটা আছে যে প্রদত্ত কোনটি ম্যালেরিয়ার সংকট। এটা কিন্তু স্পেরোজয়েডই হবে একদম শিওর। এবং তার সাথে বলে এটা কীভাবে ঘটে দেখো, এটা কিন্তু যখন হচ্ছে যে স্ত্রী অ্যানোফিলিস মশা কী করে? স্ত্রী অ্যানোফিলিস মশা সর্বদা ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে, তাই তো? এবং স্ত্রী অ্যানোফিলিস মশা যখন এই যে তোমার ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করছে, এবং সে তখন একজন আক্রান্ত রোগী, অর্থাৎ কেউ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, সেই ম্যালেরিয়া আক্রান্ত রোগীটাকে কামড়ালো এবং তার রক্ত যখন নিচ্ছে, তখন মশার দেহেতে, কি বললাম, মশার দেহেতে এই যে রোগ জীবাণু, অর্থাৎ ওই মানুষটার যে রোগ জীবাণু, সেই রোগ জীবাণুর একটা বিশেষ দোষা, যেটাকে আমরা বলি গ্যামাটোসাইট দোষা, সেই দোষাটা মস্কির দেহে প্রবেশ করে এবং মস্কির দেহে স্পোরোজয়েড দোষা সৃষ্টি হয়ে মশার লালাথলিতে বসবাস করে। এবার ওই মশাটা যখন একজন সুস্থ মানুষকে কামড়ায়, তখন কি হয় না, স্পোরোজয়েড দোষা মানুষের রক্তে মিশে মানুষটা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। ব্যাপারটা ঠিক কেমন? যারা বুঝতে পারলে না ভালো করে শোনো। দেখো, স্ত্রী অ্যানোফিলিস মশা কী করছে না, ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে বেড়াচ্ছে। এবার একজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী আছে, একজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী থাকলো। ঠিক আছে, এই ম্যালেরিয়া আক্রান্ত রোগীটাকে যখন স্ত্রী অ্যানোফিলিস মশাটা কামড়াচ্ছে, তখন ওই স্ত্রী অ্যানোফিলিস মশাটার একটা রক্তে গ্যামাটোসাইট দোষার সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি স্পোরোজয়েড দোষা। এই স্পোরোজয়েড দোষাটা মশাটার রক্তে তৈরি হয় বা মশার লালাতে এই জীবাণুটা বসবাস করলো, দিয়ে কী হলো না, আবার ম্যালেরিয়ার যে জীবাণুটা সেটা বসবাস করতে শুরু করলো, এবং ওই যে স্পোরোজয়েড দোষার মাধ্যমেই অন্য মানুষের দেহে রোগটা ছড়াচ্ছে, যখন মশাটা আবার অন্য একজন মানুষকে কামড়াচ্ছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। বলছে মিওসিস 1-এর কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? আচ্ছা, এটা একটা কোশ্চেন, তাই বলে দাও অ্যান্সারটা। মিওসিস 1-এর কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে তোমরা বলে দাও, যেহেতু পেয়ে গেছি প্রশ্নটা। 24 নম্বর প্রশ্ন। কি অ্যান্সার হবে? লেপ্টোটিন দোষা, জাইগোটিন দোষা, ডিপ্লোটিন দোষা নাকি প্যাকাইটিস দোষা? কী হবে? অ্যান্সার করো, প্রত্যেক কমেন্টে ফরওয়ার্ড করে টাইম দিয়ে দিচ্ছি, অ্যান্সার করো। মিওসিস 1-এর কোন পর্যায়ে ক্রসিং ওভার সৃষ্টি হয়? এটা রাইট অ্যান্সার কি? প্যাকাইটিন দোষা। কী হবে? প্যাকাইটিন দোষা। ঠিক আছে, কী হবে? প্যাকাইটিন দোষা। চলো নেক্সট প্রশ্নে চলে আসো। 24টা প্রশ্ন হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা তো 25 নম্বর প্রশ্ন। চলে আসো, খুব ইম্পর্টেন্ট আজকের এই টপিক। প্রতিটা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো 25 নম্বর প্রশ্নে চলে এসো। দেখো, তার পরের প্রশ্ন বলেছে বায়বীয় শোষণের কোন ধাপকে উভচর পথ বলা হয়? উভচর পথ কাকে বলে? বায়বীয় শোষণের কোন পথকে উভচর, চলো টাইম শুরু হচ্ছে, প্রত্যেকে টাইম শুরু হয়ে গেছে। বায়বীয় শোষণের কোন ধাপকে উভচর পথ বলা? উভচর পথ বলা হয় কিন্তু ক্রেবস চক্র। কাকে বলা হয়? ক্রেবস চক্রকে উভচর পথ বলা হয়। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর বলেছে প্রদত্তগুলির মধ্যে সঠিক খাদ্য শৃঙ্খলটি নির্বাচন করো। দেখো, খাদ্য শৃঙ্খল তো কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। দেখো, ঘাস রয়েছে, ক্যামেলিয়ন রয়েছে, আমাদের এটা 26 নম্বর প্রশ্ন চলছে, পতঙ্গ রয়েছে, পাখি রয়েছে, কোনটা রাইট অ্যান্সার? চলো আমি টাইম শুরু করে দিচ্ছি, অ্যান্সার দেখো, কমেন্ট অ্যান্সার করো। কোনটা অ্যান্সার হবে? কমেন্ট অ্যান্সার করো, প্রত্যেকে, কেউ বসে রাখবে না, অ্যান্সার করো। এখানে যেটা রাইট অ্যান্সার হবে কি দেখো, প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে মাছ। কারণটা বলি, সমুদ্রের একটা প্রজাতি এখানে দিয়েছে, প্রতিটা বাস্তুতন্ত্রে প্রতিটা জায়গার প্রজাতি আলাদা। যেমন জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটনটা কী হয়, সর্বদা একদম নিচের স্তরে থাকে। ঠিক আছে, একদম নিচের স্তরে ছোট ছোট উদ্ভিদ বা ঘাস এগুলো জন্মালো। এবার ছোট ছোট জুপ্ল্যাঙ্কটন মানে ছোট ছোট কিছু প্রাণীরা এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে খেয়ে বড় হয়, অর্থাৎ ছোটো ছোটো শৈবাল, ছোটো ছোটো পাতা, ছোটো ছোটো টুকরো টুকরো ঘাসের খণ্ড যেগুলো জলের নিচে পাওয়া যায়, সেগুলোকে খেয়ে বড় হয়। এই জুপ্ল্যাঙ্কটন অর্থাৎ ছোটো ছোটো প্রাণীগুলো।
তারপর তাদেরকে খেয়ে পড়া হচ্ছে মাছ। তাহলে এই টপিকটা বা এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের চেনের মধ্যে সঠিক নির্বাচন। দেখো এখানে বলেছে, দেখো ঘাস, ঘাসকে কোনোদিন শেয়াল কি খায়? খায় না। খরগোশকে কি পাখি খায়? খায় না। ঠিক আছে, ঘাস কি ক্যামেলিয়ন খায়? পতঙ্গ কি পাখি খায়? দেখো এটাও কিন্তু সঠিকভাবে দেওয়া নেই। ঝরা পাতা, তারপর ব্যাকটেরিয়া, পতঙ্গের লার্ভা, এটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, দেখো ভেবে চিন্তে অ্যান্সার দেবে, হুটহাট করে দাগ মারবে না। 26টা প্রশ্নগুলো, চলো 27 নম্বর প্রশ্নে চলে এসো। বলেছে প্রদত্তগুলির ক্ষেত্রে কোনটির মধ্যে জনন হয় না? এটা হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্ন। প্রদত্তগুলির মধ্যে কোনটিতে যৌন জনন হয় না? স্পাইরোগ্যারা রয়েছে, নস্টক রয়েছে, তারপর তোমার দেখো ইউলোথ্রিক্স রয়েছে এবং ভলপক্স রয়েছে। 27 নম্বর প্রশ্ন অ্যান্সার করার প্রত্যেকে। চলো টাইম শুরু হচ্ছে এখন। ঠিক আছে, কোনটিতে যৌন জনন হয় না বলেছে। চলো নেক্সট প্রশ্ন চলে এসো। আচ্ছা, দাগ নাম্বারে যদি কোনো ভুল হয় আমাকে বলবে যে দাগ নম্বরে ভুল হয়েছে, নেক্সটে প্রশ্ন করিয়ে দেবো। দেখো এটা অ্যান্সার হবে প্রত্যেকের মধ্যে কোনটিতে যৌনজনন হয় না, কারণ এত প্রশ্ন তো দাগ নম্বর আমি দিয়ে রাখিনি, তাই ভুল হতেও পারে। প্রত্যেক কোনগুলির মধ্যে কোনটিতে যৌনজনন হয় না? কী হবে? কী হবে? নষ্টক হবে। কী হবে? নষ্টক। নষ্টে কিন্তু যৌনজনন হয় না। রাইট অ্যান্সার কি না? রাইট অ্যান্সার হচ্ছে নষ্টক। যারা এখন অবধি আমাদের গ্রুপে জয়েন করোনি, গ্রুপে জয়েন করো। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে এসো। 27টা প্রশ্ন গেল, এবার আমরা আসছি 28 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 28 নম্বর প্রশ্ন। দাগ নম্বরে ভুল অবশ্যই আমাকে জানাবে। চলো নেক্সট প্রশ্ন বলেছে 5 রাজ্যের শ্রেণী বিভাগ ব্যাকটেরিয়ার অবস্থান কোথায়? যেহেতু মিক্সড করা প্রশ্ন তাই আমাকে এরকমভাবেই করাতে হচ্ছে, কারণ 28 নম্বর বলছে 5 রাজ্যের শ্রেণী বিভাগে ব্যাকটেরিয়ার অবস্থান কোথায়। খুব ইজি ব্যাপার, তোমরা নিজেরাই বলো। হুইটেকার কোন বিজ্ঞানী 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রচলন করেছিল? হুইটেকার। আর যদি বলে যে কোন বিজ্ঞানী 6 রাজ্য শ্রেণীবিন্যাস প্রচলন করেছিল, কে বলতে পারবে? কোন বিজ্ঞানী 6 রাজ্য শ্রেণীবিন্যাস প্রচলন করেছিল? দেখি কার মনে আছে। আমি কিন্তু এটা যাদেরকে কোচিংয়ে করিয়েছিলাম, বলো যারা আমার কাছে কোচিংয়ে আছো বা যারা নাই, যদি জেনে থাকো বলো। বলেছে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়ার অবস্থান কোথায়? প্রথমে অবস্থান করে কে? মনেরা। তাহলে 1 নম্বরেতে চলে যাচ্ছে মনেরা। 2 নম্বরে কে থাকছে? প্রোটিস্টা। 3 নম্বরে কে থাকছে? 3 নম্বরে থাকছে ছত্রাক। ছত্রাকটা এখানে লেখা নেই। 4 নম্বরে কে থাকছে? প্ল্যান্টি। কে থাকছে? 4 নম্বরে থাকছে হচ্ছে প্ল্যান্টি। 5 নম্বরে কে থাকছে? অ্যানিমিলিয়া। এবার হচ্ছে ব্যাকটেরিয়ার অবস্থান। তাহলে তোমাকে এবার এখানে ভেবে চিন্তে বলতে, কিন্তু ব্যাকটেরিয়া দেয়া নেই, কিন্তু তোমাকে বলতে হবে যে ব্যাকটেরিয়ার অবস্থানটা কোথায়, কোথায় অবস্থান করছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু নামটা লেখা আছে কি? লেখা নেই। দেখো মনেরার মধ্যে অন্তর্গত হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে রাইট অ্যান্সার কি হবে? মনেরা। মনেরার মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া রয়েছে, তাই তো রাইট অ্যান্সার কি? মনেরা। এখানে যদি বলতো ব্যাকটেরিয়ার জায়গায় বলতো সবুজ শৈবাল, তাহলে কত? নীলাভ সবুজ শৈবাল, কি হতো? তাও তো মনেরা। যদি বলতো মাইকোপ্লাজমা, কি হতো অ্যান্সার? মনেরা। যদি এখানে তোমাকে বলে দিত যে ব্যাকটেরিয়ার জায়গায় ইফটের অবস্থান কোথায়, ইফটের অবস্থান হতো কিন্তু প্রোটিস্টা, কারণ ইফটের অবস্থান ফাঞ্জি। ইফটের অবস্থান হতো 3 নম্বর, অর্থাৎ ফাঞ্জিতে। যদি তোমাকে বলতো ইউগ্লিনা বা অ্যামিবা, ইউগ্লিনা বা অ্যামিবা হচ্ছে কিন্তু প্রোটিস্টার অন্তর্গত, কারণ অন্তর্গত প্রোটিস্টার অন্তর্গত। ঠিক আছে, তাহলে ইউগ্লিনা বা অ্যামিবাটা হবে কি? এটা হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, চলো 28টা প্রশ্ন এক্সাম্পলগুলো ভালো করে করবে। জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টার রয়েছে, ভালো করে চ্যাপ্টারটার নাম বলে দিলাম, পরীক্ষায় প্রশ্নটা তখন করতে পারবে না। আজকের ক্লাসটা যারা না দেখছে, ইউটিউব যদি এরকম ক্লাস আমি বলছি কেউ দিতে পারবে না। যদি দেয় সেটা হচ্ছে তার অনেকটা দম থাকা যায়, কারণ প্রতিটা চ্যাপ্টার নাম করে করে কি প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা। দেখবে শুধু কি 20টা প্রশ্ন 10টা প্রশ্ন তাতেই একবার স্টুডেন্টরা খেপে যায়। যারা সঠিক স্টুডেন্ট তারা অবশ্যই ভিডিওটা দেখবে, বা আশা করছি তাদের দেখা উচিত। এবং এই ভিডিওটা দেখে তোমরা এসে বলবে হ্যাঁ স্যার আপনার কথা মতো চলেছিলাম, অনেক প্রশ্ন আজকে কমন এসেছে। আমি কিন্তু বলেছি প্রোটিস্টার এক্সাম্পল ভালো করে যাবে, মনের এক্সাম্পল ভালো করে করবে, প্ল্যান্টির এক্সাম্পল করবে, অ্যানিমিলিয়ার এক্সাম্পল করবে, এবং এদের প্রতিটা বৈশিষ্ট্যগুলোকে করে যাবে, কিচ্ছু বাদ দেবেন। এখান থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়। চলো নেক্সট প্রশ্ন চলে আসো। 29 নম্বর প্রশ্ন। আজ 28টা প্রশ্ন হয়ে গেল, এবার তোমরা কি 29 নম্বর প্রশ্নে চলো। আচ্ছা, যে পিরামিডের গঠন কখনো উল্টো হয় না, তাহলে এটাও কিন্তু সেই খাদ্য শৃঙ্খল। জীবশক্তি, জীবভর, জীব সংকেতের কোনোটি নয়। বলছে যে পিরামিডের গঠন কখনো উল্টো হয় না, এটা কিন্তু খাদ্য শৃঙ্খল চ্যাপ্টার থেকে দিয়েছে। ক্লাস 9-এর তোমরা দেখবে পরিবেশ এবং তার সম্পদ এই টপিকটাতে চলে যাবে। ক্লাস 9-এ পরিবেশ এবং তার সম্পদ টপিকটায় তোমরা চলে যাবে। চলো আমি টাইম শুরু করে দিচ্ছি এখন। চলো টাইম শুরু হচ্ছে এখন। কত নম্বর প্রশ্ন এটা? আমাদের 29 নম্বর প্রশ্ন, তাই তো? চলো কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে? কমেন্ট করার প্রত্যেকে যে পিরামিডের গঠন কখনো উল্টো হয় না। ভালো করে ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, সেটা অ্যান্সার দিচ্ছ। দিয়েছো? দেখো জীবভর পিরামিডের গঠন কখনো উল্টো হয় না। কার? জীবভর পিরামিডের গঠন কখনো উল্টো হয় না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে আসো। তাহলে 29 গেল, বা 30 নম্বর প্রশ্ন আমরা আসি।
বিসিজি টিকা আগের বছর এসেছিল একটা প্রশ্নে যে বিসিজির পুরো নাম কি, ভালো করে রাখো, বিসিজি থেকে প্রশ্ন আসবে। বিসিজি টিকা যে রোগের সুরক্ষা প্রদান করে, ঠিক আছে, বিসিজি টিকা যে রোগের সুরক্ষা যোগান দেয় তাকে কি বলে? ইনফ্লুয়েঞ্জা বলে, হেপাটাইটিস বি বলে, হুপিং কাশি বলে। 30টা প্রশ্ন আমরা এসে গেছি, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে করা হয়েছে ক্লাসটা। বিসিজি টিকা যে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, কি হবে রাইট অ্যান্সার? কি হবে বলো, কমেন্ট করো প্রত্যেকে। এই বলো, দেখো আমাদের যদি ডিপথেরিয়া হয়ে যায় বা হুপিং কাশি হয় বা টিটেনাস, তার বিরুদ্ধে কিন্তু ডিপিটি টিকা দেওয়া হয়। বা ডিপথেরিয়া, ডিপিটি, দেখো ডিপিটি মনে হচ্ছে ডি ফর ডিপথেরিয়া, পি মনে হচ্ছে কি পেরিটাসিস এবং টিটেনাস, ঠিক আছে, অর্থাৎ হুপিং কাশি, ডিপথেরিয়া এবং হচ্ছে টিটেনাসের বিরুদ্ধে ডিপিটি টিকাটা দেওয়া হয়। কিন্তু বিসিজি টিকা দেওয়া হয় কিন্তু যক্ষার জন্য। কার জন্য বিসিজি টিকা দেওয়া হয়? যক্ষা রোগের জন্য। 30টা প্রশ্ন গেল, চলো 31 নম্বর প্রশ্ন আসি। 31 নম্বর প্রশ্ন বলেছে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয় যা থেকে, তা হলো লোহিত রক্তকণিকা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট নাকি মনোসাইট? কী হবে? আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয় যা থেকে, তা হলো লোহিত রক্তকণিকা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, মনোসাইট। কী হবে বলো? আমাদের দেহে অ্যান্টিবডি কত থেকে তৈরি হয়? ভালো করে প্রশ্নটা শুনো। চলো টাইম শুরু হচ্ছে এখন। কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে, অ্যান্সার করো প্রত্যেকে, বসে থাকবে না। কি থেকে? না বি লিম্ফোসাইট থেকে আমাদের দেহে অনাক্রমত বা অ্যান্টিবডিটা তৈরি হয়। কত থেকে তৈরি হয়? বি লিম্ফোসাইট থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে এসো। বলছে 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? আগামীকালে এটা নিয়ে আলোচনা করেছে, যারা কালকের ক্লাসে ছিলে ভালো করে শুনেছো। কার না, পরশু দিন একটা ক্লাস হয়েছিল যে অনেক মানুষ, প্রচুর মানুষ, প্রায় 14,000-15,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল বা মারা গেছিলো এই গ্যাস দুর্ঘটনাতে। সেটা কোন গ্যাস ছিল? 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? কমেন্ট করো। কী হবে? না মিগ গ্যাস বাকি এমআইসি বা মিথাইল আইসোসায়ানেট গ্যাস, মনে থাকবে কি গ্যাস? মিগ গ্যাস বা মিথাইল আইসোসায়ানেট গ্যাস। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে এসো। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বলতে, এটা হচ্ছে কিন্তু 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, এটা আমাদের খেয়াল লাগবে কিন্তু 32টা প্রশ্ন। বলছে সমবৃত্তীয় অঙ্গ বলতে যেসব অঙ্গকে বোঝায় যাদের কি আলাদা, উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, উৎপত্তি এক কাজও এক। এটা আমাদের 32 নম্বর প্রশ্ন হচ্ছে উৎপত্তি আলাদা কাজ আলাদা এবং উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা। সমবৃত্তীয় আর সমসমস্ত, প্রতি বছর এই টপিকটা নিয়ে প্রশ্ন আসে। প্রতি বছর সমবৃত্তীয় সমসমস্ত ক্লাস 10-এর অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার একদম ভালো করে দেখে যাবে। ঠিক আছে, ডারউইনের তত্ত্ব, তারপর হচ্ছে মিউটেশনের তত্ত্ব, কার কে কোনটা বলেছিল, ভালো করে দেখে যাবে। সমবৃত্তীয় অঙ্গ বলতে কোনটাকে বোঝে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবু কমন পায়। তোমাদেরকে আর কিছু পড়ার দরকার না, আজকে টপিক যা পড়িয়ে দিচ্ছে আশা করছি অনেক পড়ানো হয়েছে, আরও বেশ কয়েকটা টপিক পড়ে দেবো, মোটামুটি কমপ্লিট। বলছে সমবৃত্তীয় অঙ্গ বলতে কোন অঙ্গগুলোকে বোঝায়? চলো কমেন্ট করো, অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো। এটা রাইট অ্যান্সার হবে কি? যাদের একই কাজ কিন্তু গঠন আলাদা। কী হবে? একই কাজ গঠন আলাদা। তাহলে কী হবে? একই কাজ গঠন আলাদা। কোথায় আছে দেখি? এই যে উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। একই কাজ করে কিন্তু, যেমন কি বাদুড়ের ডানা, পাখির ডানা, পালক, ঠিক আছে, প্যাটাজিয়াম, বাদুড়ের ডানা কি বলে? প্যাটাজিয়াম, ঠিক আছে, এটা বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানার পতঙ্গের ডানা দেখতে কিন্তু আলাদা কিন্তু কাজটা একই, দুজনেই উঠতে সাহায্য করে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন আসো। এটা তোমার 33 নম্বর, 33 নম্বর প্রশ্ন। দাগ নম্বরে ভুল আমাকে বলবে, অনেক প্রশ্ন করেছি, দাগ নম্বর মারা হয়নি আজকে। যাক 33 নম্বর প্রশ্ন, নিচে তোমাদের দেখবে কটার পারছো কি না পারছো, ঠিক আছে, লাস্ট করে তোমরা কাউন্ট করেছো হয়তো, তো বলবে নিচের মৌলগুলোর মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? দোস্তা, ম্যাগনেসিয়াম, মলিবেডিনাম নাকি ক্রোমিয়াম, কোনটা উদ্ভিদের এর জন্য আবশ্যিক নয়? চলো অ্যান্সার করো। এটা 33 নম্বর প্রশ্ন, আমি হিসাব করেছি, কথা বলতে বলতে অনেক কিছু বক্তব্য বলতে পারে থাকে, তো আমার হিসাবে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, হয়তো এক দুটো এদিক ওদিক হতে পারে, সেটা লাস্টে করিয়ে দেওয়া হবে। নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? ক্রোমিয়াম কিন্তু উদ্ভিদের জন্য আবশ্যিক নয়, ঠিক আছে, ক্রোমিয়াম কিন্তু উদ্ভিদের জন্য আবশ্যিক নয়। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। নিচের কোনটি গ্যাসীয় ফাইটোহরমোন? দারুণ প্রশ্ন দিয়েছে, 34 নম্বর প্রশ্ন, একদম তোমাদের উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন দিয়েছে। নিচের কোনটি গ্যাসীয় ফাইটোহরমোন বলেছে, ভালো করে ভাবো, গ্যাসীয় আবার ফাইটোহরমোন, ভালো করে প্রশ্নটা ভেবে চিন্তে অ্যান্সার দাও। গ্যাসীয় হরমোনকে, চলো উদ্ভিদ হরমোন, গ্যাসীয় ফাইটো মানে উদ্ভিদ, ঠিক আছে, অ্যান্সার করো কমেন্টে। চলো কী হবে? জিয়াটিন হবে। কী হবে? জিয়াটিন, ঠিক আছে। আচ্ছা, ইথিলিন, আইবিএ, এবি, এগুলো সম্পর্কে যদি কেউ কাজ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাও। কোনটি ফাইটোহরমোন? জিয়াটিন, ঠিক আছে, জিয়াটিন হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। 34 নম্বর প্রশ্ন আমার হিসাবে, 34 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে যার সক্রিয়তায়, কী হবে?
উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কে সাহায্য করে? অগ্রস্থ ভাজক কলা। কে সাহায্য করে? অগ্রস্থ ভাজক কলা। প্রত্যেক মনে থাকবে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। চলো নেক্সট প্রশ্ন চলে এসো। 34 নম্বর প্রশ্ন হয়ে গেল। ডিএনএ এর প্রুফ সংশোধন করা হয় কি দ্বারা? আরএনএ পলিমেরেজ দ্বারা। এটা হচ্ছে 35 35 নম্বর প্রশ্ন। হেলিকেজ দ্বারা, ডিএনএ এর পলিমারেজ দ্বারা, টোপোআইসোমারেজ দ্বারা। চলো রাইট অ্যান্সার কি হবে ফটাফট বলো। ডিএনএ প্রুফ সর্বদা সংশোধন করবে কিন্তু ডিএনএ এর পলিমেরেজ দ্বারা। কার দ্বারা? ডিএনএ এর পলিমেরেজ দ্বারা। ঠিক আছে, ডিএনএ এর পলিমারেজ দ্বারাই কিন্তু ডিএনএ প্রুফ সংশোধন করে। তাহলে 35 35টা প্রশ্ন হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। আমরা চলে যাবো হচ্ছে কথাই না 36 নম্বর প্রশ্নে। ঠিক আছে, চলো 36 নাম্বার প্রশ্ন। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে কি বলে? চলো কমেন্ট অ্যান্সার করো। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলি বলে। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলি বলে। 36টা প্রশ্ন হয়ে গেল। 36 নম্বর প্রশ্ন হয়ে গেল। আমরা এসেছি 37 নম্বর 37 মার্কস প্রশ্নে। একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে মেরুরসের পরিমাণ কত? একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে মেরুরসের প্রয়োজন কত? অ্যান্সার করো কমেন্টে। বসে থাকবে না কেউ, অ্যান্সার করো কমেন্টে, লাইক করে দাও। একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে মেরুরসের পরিমাণ কত? 150 ml। কত ml? 150 ml। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 36 নম্বর হয়ে গেল। 37 নম্বর 37 নম্বর প্রশ্নে চলে আসো। 37 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। চলো, সেতু মস্তিষ্ক। সেতু মস্তিষ্ক নামে পরিচিত বা দ্য ব্রিজ অফ দ্য ব্রেন, প্রশ্নটা আসতে পারে দ্য ব্রিজ অফ দ্য ব্রেন বা সেতু মস্তিষ্ক নামে কে পরিচিত? চলো ভেবেচিন্তে অ্যান্সার দাও। আমাদের এটা চলছে 37 নম্বর প্রশ্ন চলে এসেছি আমরা। সেতু মস্তিষ্ক নামে পরিচিত পন্স। কে পরিচিত? পন্সকে বলা হয় সেতু মস্তিষ্ক। কেন বলা হয় কারণটাকেও বলতে পারবে? কমেন্টে জানাবে। যারা কারণ জানো কমেন্টে জানাবে, যারা জানো না তারা কমেন্ট চেক করে যাবে পরে ভিডিওতে এসে। ঠিক আছে, যারা কমেন্ট জানাও কমেন্টে জানাও, নয়তো নেক্সট দিন আমি অ্যান্সার বলবো। আজকে তোমাদের এটা কাজ থাকলো যে সেতু মস্তিষ্ক পন্সকে বলে, কিন্তু কারণটা কি, কার সঙ্গে কার সংযোগ করে? একটা মস্তিষ্কের সঙ্গে, অর্থাৎ মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সেই দুটো পার্টের মধ্যে কিন্তু কানেক্ট করে। কোন দুটো পার্ট তোমাকে নামটা জানাতে হবে। চলো তাহলে এটা হচ্ছে আমাদের 37 হয়ে গেল। 38 নম্বর প্রশ্ন। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ। ভালো করে প্রশ্ন শোনো, অ্যান্সার দাও। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ। 38 নম্বর প্রশ্ন আমরা এসে গেলাম। দেখতে দেখতে অনেকক্ষণ ধরে ক্লাস চলছে, যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশটির নাম কি? প্রশ্নটা পরীক্ষায় আসতেই পারে, কারণ এটা মস্তিষ্কের প্রশ্ন। মস্তিষ্ক থেকে প্রতি বছর আছে মস্তিষ্কের আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কোন কোন মস্তিষ্ক, বারবার প্রশ্ন। তাহলে মস্তিষ্ক থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ অবশ্যই আসতে পারে। অ্যান্সার কি হবে? কমেন্ট করে অ্যান্সার করো। টাইম শুরু হয়ে গেছে এখন। কে ততদের অ্যান্সার দিতে পারে দেখা যাক। তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু গুরু মস্তিষ্ক বা যেখানে দেয় নাকি তাপ কিন্তু সেরিব্রাল কর্টেক্স নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাপ কিন্তু সেরিব্রাল কর্টেক্স নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে যে তাপমাত্রা বলেছে, তাপ আর তাপমাত্রা দুটো কিন্তু আলাদা। তো তাপমাত্রার ক্ষেত্রে হবে থ্যালামাস। ভালো করে শুনবে, তাপমাত্রা হলে হবে থ্যালামাস আর তাপ হলে হবে সেরিব্রাল বা গুরু মস্তিষ্ক। প্রত্যেকের মধ্যে থাকবে তাপমাত্রা হলে হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাপমাত্রা হলে হবে হাইপোথ্যালামাস। এবং যদি বলে যে তাপ, শুধু তাপের কথা যদি আসে তখন কিন্তু হবে কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। অক্ষিপটের যে স্থানে, চোখ থেকে প্রশ্ন, অক্ষিপটের যে স্থানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন আমরা এসে গেলাম। অক্ষিপটের যে স্থানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না তাকে কি বলে? যেখানে আলোক সুবেদী কোষ থাকে না তাকে কি বলবে? তাকে নিশ্চয়ই কি বলা হবে? চলো কমেন্টে অ্যান্সার করো। 39 নম্বর প্রশ্ন। প্রত্যেক কমেন্ট করো, প্রত্যেক কমেন্ট করো, অ্যান্সার করো। ঠিক আছে, কি অ্যান্সার হবে? দেখো, চোখের আমরা যদি গঠনটা লক্ষ্য করি, চোখের ঠিক গঠনটা এরকম হয়। ছবিটা আমি ভালো করে আঁকতে পারবো কি না জানি না, ছবি আঁকার হাত ভালো নয়। ঠিক চোখের এরকম গঠনটা হয় না? এরকম গঠনটা হয়। এবার চোখের যদি আমরা গঠনটা লক্ষ্য করি, আলোটা ঠিক এই বরাবর প্রবেশ করে। এবার আলোটা প্রবেশ করবে তখনই আমরা কি হবে, ধরো এখানে একজন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ধরে নিচ্ছে এখানে তোমার মনের মানুষটা দাঁড়িয়ে আছে, তাকে দু চোখ বলে তোমার দেখার খুব ইচ্ছে, তার সঙ্গে তোমার খুব দেখার ইচ্ছা করছে তাকে মন দিয়ে। ও কি সুন্দর দেখতে ছেলেটা। ঠিক আছে, এবার তোমার চোখের এখানটাই করে কি রয়েছে, অন্ধবিন্দু রয়েছে। বাবা, অন্ধবিন্দুতে কোনোদিন প্রতিবিম্ব গঠিত হবে না যতই তোমার চোখে আলো ঢুকুক। তাহলে অন্ধবিন্দুতে কোনো প্রকার আলোক সুবেদী কোষ থাকে না, তাই এখানে ব্লাইন্ড স্পট। এটার নাম কি? ব্লাইন্ড স্পট। এখানে কোনোভাবে প্রতিবিম্ব গঠিত হয় না। যেখানে প্রতিবিম্বটা গঠিত হবে সেটাকে আমরা বলছি কি? পিতবিন্দু। পিতবিন্দু যেখানে থাকবে সেখানে প্রতিবিম্বটা গঠিত হবে। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। পিতবিন্দু অংশে কি থাকে? দেখো, পিতবিন্দু অংশে কি থাকে? কমেন্ট শুরু হচ্ছে। এই
তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। বলো পিতবিন্দু অংশে কি থাকে? রড কোষ, কোন কোষ? রড কোষ, কোন কোষ, নাকি কোনোটি নয়? কি হবে অ্যান্সার? চোখের চ্যাপ্টার, চোখে চলে যাও। দেখো চোখ অংশ খোলো প্রত্যেকে, চোখে এই জায়গাগুলো প্রত্যেকে ক্লিয়ার করবে যে পিতবিন্দু কোথায় থাকে, অন্ধবিন্দু কোথায় থাকে, পিতবিন্দুতে কোন কোষ থাকে, তারপর তোমার হচ্ছে যে রড কোষ, কোন কোষ, এগুলো ক্লিয়ার করবে। এবার আমাকে হচ্ছে পিতবিন্দু অংশে কোন কোষ থাকে যার জন্য আমরা দেখতে পাই। তাহলে পিতবিন্দুতে সর্বদা কোন কোষটা থাকবে? কোনটা থাকবে না কোন কোষের সংখ্যাটা বেশি থাকবে। আর অপটিক স্নায়ুর কোথায় বা অন্ধবিন্দুটা কোথায় থাকবে? অন্ধবিন্দু সর্বদা কি থাকবে? অন্ধবিন্দুতে সর্বদা থাকবে রড কোষ। কি থাকবে? রড কোষ। কোন কোষ যেখানে থাকবে সেখানেতে আলোটা ভালো পড়বে বা সেখানেতে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে কোন কোষ হচ্ছে পিতবিন্দু অসংখ্য থাকে বলি, ঠিক আছে, পিতবিন্দু অসংখ্য কোন কোষ থাকে বলি আমরা কি হয় না দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন হাজির হও। 40 হয়ে গেল নাকি? 40টা 40 হয়ে গেছে তো নাকি? আচ্ছা, নার্ভের রেফটিং পোটেনশিয়াল কত? তাহলে 40-এর পরে এবার 41 নম্বরে আসি। আমার দাগ নম্বরগুলো মনে থাকছে না সঠিকভাবে কারণ খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। তো নার্ভের রেফটিং পোটেনশিয়াল হলো কত? নার্ভের রেফটিং পোটেনশিয়াল হলো কত? প্লাস 70 মিলিভোল্ট, মাইনাস 70 মিলিভোল্ট, নাকি প্লাস 30 মিলিভোল্ট, নাকি মাইনাস 30 মিলিভোল্ট? কি আনসার হবে বলো, কমেন্ট করো প্রত্যেকে। নার্ভের পোটেনশিয়াল হচ্ছে মাইনাস 70 মিলিভোল্ট। কত? মাইনাস 70 মিলিভোল্ট। তোমাদের হয়তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অন্ধবিন্দু থেকে প্রশ্ন আসতে পারে যে অন্ধবিন্দু কোথায় থাকে না। অন্ধবিন্দু বলবে যেখানে আলোক সুবিধি কোষ থাকে না এবং যেখানেতে অপটিক স্নায়ুগুলো মিলিত হয় সেখানটায় কোনো আলোক সুবিধি স্তর থাকে না, সেটা হচ্ছে অন্ধবিন্দু। ঠিক আছে, নার্ভের রেফটিং পোটেনশিয়াল, এটা 41 নম্বর প্রশ্ন। মাইনাস 70। আমার দাগ নম্বরগুলো যদি গুলিয়ে যায় আমাকে বলে দেবো অবশ্যই, আমি লাস্টে কালে কোশ্চেন করে দেবো। চলো দেখা যাক কতটা কোনো যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আমরা যা শিখেছি পরীক্ষার জন্য প্রতিটি ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাও বুঝতে পারছো নিশ্চয়ই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে এসো। 41 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলো এবার আসছি আমরা 42 নম্বর প্রশ্নে। কোন প্রকারের পেশি? 42 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রকারের পেশি যতটা করানো যায় আমরা করাবো। ঠিক আছে, যতটা করানো যায় আমরা করাবো। চলো, কোন প্রকারের পেশি সহজেই ক্লান্ত হয়? 42 নম্বর প্রশ্ন, কোন প্রকারের পেশি সর্বদা ক্লান্ত হয়? খুব সহজেই ক্লান্ত হয়। কারা? আচ্ছা, এটা একটা মনে রাখার ট্রিক্স আছে, শিখিয়ে দিচ্ছি। দেখো মাঠেতে ধরো ধান কাটা হচ্ছে, ঠিক আছে, বা ধান কাটতে যদি আমেরিকা থেকে একজন লোক আসে আর আমাদের ভারতীয় যদি একজন কাটে, তাহলে তারা বেশি ক্লান্ত হবে না আমেরিকার মানুষটা বেশি ক্লান্ত হবে? কারা হবে? আমেরিকার। তাহলে এখানে আমেরিকার মানুষটা কেমন হয়? সাদা হয়, শ্বেতপেশী। তাহলে কী হবে? সহজে ক্লান্ত হয় না, শ্বেতপেশী। ঠিক আছে, 42টা প্রশ্ন হয়ে গেল। 43, 43 নম্বর প্রশ্নে এসো। 43 নম্বর, ঠিক আছে, 43 নম্বর প্রশ্নে চলে এসো। নিচের কোন রোগে পেশির কার্যকারিতা হ্রাস পায়? বলছে পেশির কার্যকারিতা হ্রাস পায় কোন রোগে? এই টাইপের প্রশ্নটা হয়তো দেবে না, তবু যেহেতু সামনে পড়েছে করো। কোনটা অ্যান্সার হবে? চলো টাইম শুরু করছি। অ্যান্সার করো, বসে রাখবে না। এটা মনে রাখবে, এটা দরকার নেই, তবুও করিয়ে দিলাম। মার্কিউলার ডিস্ট্রফি। ঠিক আছে, একটা অন্য টাইপের প্রশ্ন, মার্কিউলার ডিস্ট্রফি। ঠিক আছে, এই রোগটার নাম। 43 হয়ে গেল। 44 আসো। 44 প্রশ্নে আসছি। হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে মানুষের করোটিয় অস্থির সংখ্যা কত? 16টি, 20টি, 22টি, নাকি 25টি? টাইম শুরু হচ্ছে এখন, অ্যান্সার করো। 44টা প্রশ্নে এসে গেছি। নম্বর 44, মানুষের করোটিয় অস্থির সংখ্যা 22টি। 44 নম্বর প্রশ্ন হয়ে গেল। 45 নম্বর প্রশ্নে চলে আসো। নিচের কোন দুটি হরমোন বৃক্ক থেকে নিঃসৃত হয়? 45 নম্বর প্রশ্ন, কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাও প্রত্যেকে। নিচের কোন দুটি হরমোন বৃক্ক থেকে নিঃসৃত হয়? বৃক্ক থেকে নিঃসৃত হয় রেনিন এবং এরিথ্রোপয়েটিন। কী হবে? রেনিন এবং এরিথ্রোপয়েটিন। নম্বর 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বৃক্ক থেকে খরিত হবে রেনিন এবং এরিথ্রোপয়েটিন। ঠিক আছে, মনে থাকে জানো। গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের পরিমাণ, গ্লোমেরুলাস দ্বারা যে পরিশ্রুত, সেই পরিশ্রুত তরলের পরিমাণ কত? 125 ml পার মিনিট, 7.5 ml পার মিনিট, 130 ml পার ডে, এবং হচ্ছে কি সবকটি। কি বলেছে? গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত যে তরল, সেই তরলের পরিমাণটা কত? অ্যান্সার করো। গ্লোমেরুলাস কী হয় না, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো গ্লোমেরুলাসে পরিণত হয়। ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত যে রেচন পদার্থ সেগুলো গ্লোমেরুলাসে পরিণত হয়। এবার আমাকে যেটা জানতে চেয়েছে এখানে, কতটা পরিশ্রুত তরলের পরিমাণটা কত? ঠিক আছে, চলো অ্যান্সার করো। এটা তোমাদের দেখো, হ্যাঁ, এটা কিন্তু 125 ml পার মিনিট হবে। কত হবে? 125 ml পার মিনিট। অপশান এ। এটা দেখবে, ভালো করে দেবে। কোথায় প্রশ্নগুলো পাবে জানেন? এই প্রশ্ন তোমরা পেয়ে যাবে, চলে যাবে জৈবনিক প্রক্রিয়া। কোথায়? আমার চ্যাপ্টার নাম পুরো মনে আছে। জৈবনিক প্রক্রিয়ায়
দেখবে একটা টপিক আছে, কি টপিক জানো? নেফ্রন। নেফ্রনে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকায় চলে যাবে, দিয়ে রক্তের পরিশ্রমণ এই টপিকটা পেয়ে যাবে। 125 ml পার মিনিট, ঠিক আছে? কত? 125 ml পার মিনিট। এবার কিন্তু কেউ চ্যাপ্টারের নাম কোনোদিন বলে না, কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি একদম। এই চ্যাপ্টারগুলো আমার পুরো হুবহু মনে আছে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো হয়েছে। গ্লোমেরুলাস দ্বারা পরিশোধিত তরলের পরিমাণ হচ্ছে 125 ml পার মিনিট। এবার তাড়াতাড়ি করে হয়তো বলতে গিয়ে একটা দুটো প্রশ্ন ভুল হয়ে যেতে পারে, সেটা তোমরা আমাকে বলে দেবে যদি কোনো ভুল সন্দেহ লাগে, অবশ্যই বলবে। আর পরে আমি যদি ভিডিওতে মনে হয় পরে আমি ভিডিওটা দেখি, যদি ভুল থাকে তাহলে সেটা আমি পরের দিন সংশোধন করে দিই, ঠিক আছে? তাহলে গ্লোমেরুলাস দ্বারা পরিশোধিত তরলের পরিমাণ 125 ml পার মিনিট, প্রতি মিনিটে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলে আসো। আমাদের 46 নম্বর প্রশ্ন, বৃক্কনালিকার জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির নাম কি? বৃক্কনালিকার জলের পুনঃশোষণে কে সাহায্য করে? চলো কমেন্টে অ্যান্সার করো। বৃক্কনালিকার জলের পুনঃশোষণে কে সাহায্য করে? অ্যান্সার করেছো? এক্ষেত্রে অ্যান্সার হবে দুটোই, অ্যালডোস্টেরন এবং এসিটিচ, দুটোই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দুটোই কিন্তু রাইট অ্যান্সার। অ্যালডোস্টেরন এবং এসিটিচ উভয়ই হচ্ছে বৃক্কনালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে চলে এসো। তাহলে 46টা প্রশ্ন হয়ে গেল, 47 নেক্সট দেখো। ডব্লিউবিসির সংখ্যা, এটা হচ্ছে আমাদের 47 নম্বর প্রশ্ন। ডব্লিউবিসির সংখ্যা স্বাভাবিক থেকে কমে যাকে কী বলে? ডব্লিউবিসির সংখ্যা স্বাভাবিক থেকে কমে যাকে বলে লিউকোপিনিয়া, কী বলে? লিউকোপিনিয়া, ঠিক আছে? 47 হয়ে গেল। 48 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত কোন প্রকার কোষ থেকে অণুচক্রিকার উৎপত্তি লাভ করে? 48 নম্বর প্রশ্ন, ভালো করে দেখো, কোন প্রকার কোষ থেকে অণুচক্রিকার উৎপত্তি লাভ করে? অ্যান্সার করো, কত থেকে হবে? অণুচক্রিকার উৎপত্তি কোথা থেকে লাভ করে? ভাবনা চিন্তা করো, টাইম দিয়ে দিচ্ছি আমি এখানেতে, অ্যান্সার করো তোমরা। মেগা ক্যারিওসাইট, ঠিক আছে? 48 হয়ে গেল, মেগা ক্যারিওসাইট। 48 হয়ে গেল। 49 নম্বর প্রশ্ন আসো। আপদকালীন অবস্থায় কোন ব্লাড গ্রুপটি নিরাপদে সঞ্চালন করা সম্ভব? আপদকালীন অবস্থায়, ঠিক আছে? এটা আমাদের 49 বা 49 নম্বর প্রশ্ন। আপদকালীন অবস্থায় কোন ব্লাড গ্রুপটি নিরাপদে সঞ্চালন করা যায়? চলো কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। আপদকালীন অবস্থায় কোন ব্লাড গ্রুপটি নিরাপদে সঞ্চালন করা সম্ভব? দেখো, ও নেগেটিভ এমন একটা রক্ত, আমি আগেও বলেছি ও নেগেটিভ সবাইকে দেয়া যাবে, ও নেগেটিভ প্রত্যেককে দেয়া যাবে, ভালো করে মনে রাখবে, এরকম প্রশ্ন দিতেই পারে। তোমাকে হয়তো বলো ও পজিটিভ না ও নেগেটিভ, আমরা বলি যে ও হচ্ছে কি সর্বজনীন দাতা, তাই তো? কিন্তু এটা কেউ জানি না সর্বজনীন দাতা ও নেগেটিভ, ও একা না, ও পজিটিভ হবে না, ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা। তাই পরীক্ষায় যদি কখনো দেয় ও নেগেটিভ বা ORH মাইনাস, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাই সব থেকে নিরাপদে সঞ্চালন করা যায়, ORH মাইনাস রক্তটা। মনে থাকবে যে ORH মাইনাস রক্তটা সব থেকে বেশি নিরাপদে সঞ্চালন করা যায়। নেক্সট প্রশ্নে চলে এসো। কোন উৎসেচকটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে? কোন উৎসেচকটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে? দেখো, হয়তো ভিউজটা অত্যন্ত ডাউন, জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, এত কষ্ট করে আজকে ভিডিওটা বানাচ্ছি, তারপর তো বুঝতেই পারছো কারণ কি না কি সব বলেছিলাম। তো তোমাদের হেল্প যদি থাকে অবশ্যই ভালো কিছু আনতে পারবো নেক্সট টপিকগুলোতে, আর তোমরা যদি সাহায্য না করো তাহলে আর কিছু করার নেই, আমি আমার মতো পরিশ্রম করবো, বাকিটা এবার ওপরওয়ালার হাতে। কোন উৎসেচকটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে? তো অ্যান্সার করো, আমি টাইম দিচ্ছি, এত সুন্দর ক্লাস করাচ্ছি, এবার তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা 50 নম্বর প্রশ্ন নাকি এটা আমাদের? 50 নম্বর চলে এসেছি। কোন একটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে? কী হবে? প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে প্রথমিনেজ কী করে? প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে থ্রম্বোপ্লাস্টি। এটা কোথায় আছে? রক্ততঞ্চনের বিভিন্ন স্টেজ চলে যাবে। আগের প্রশ্নটা পাবে তুমি RH নেগেটিভ, RH পজিটিভ, RH এর গুরুত্ব ওখানে পেয়ে যাবে। এটা পাবে তুমি রক্ততঞ্চনের বিভিন্ন যে স্টেজগুলো রয়েছে, এখানে এই প্রশ্নটা আছে, দেখবে একদম তৃতীয় ধাপটাই আগেরটাই যে দ্বিতীয় ধাপ রয়েছে ওখানটা করে পাবে যে প্রথম্বিনেজ হেপারিনের ক্রিয়াটাকে নষ্ট করা দেয়, এবং হেপারিনের ক্রিয়াকে নষ্ট করে প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করা। তাহলে এখানে যে প্রশ্নটা দেয় যে প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করতে কার কাজটাকে নষ্ট করতে হয়? কার কাজটাকে নষ্ট করতে হবে? হেপারিনের কাজটাকে নষ্ট করে প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত। 50টা প্রশ্ন কমপ্লিট, 1 ঘন্টা হয়েও গেল 50টা প্রশ্ন করাতে। বলছে দেখো এখানে আবার দিয়েছে লাভ, তাই তো? সে 100% লাভ। প্রথম হৃদ্ধ্বনি যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? ট্রাইকাপসিড এবং বাইকাপসিড কোপাটিকা বন্ধ হওয়া।
ট্রাইকাপসিড কোপাটিকা খোলা, অর্ধচন্দ্রাকার কোপাটিকার বন্ধ, অর্ধচন্দ্রাকার কোপাটিকার খোলা। মানে এই যে লাভ দেখেছো তো, তাই তো? সব এখন আবার মনে লাড্ডু পড়েছে নাকি? তাই তো, এতদিন ভাবছি কবে লাভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। চলো, প্রথম হিতধ্বনি যার সঙ্গে সম্পর্কিত, আমরা অ্যান্সারে যাবো। টাইম হচ্ছে এখন, করো। আমরা চলে এলাম 1 নম্বর প্রশ্ন। এটা আমাদের 1 নম্বর প্রশ্ন চলছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ট্রাইকাপসিড এবং বাইকাপসিড কোপাটিকা বন্ধ। ঠিক আছে, দেখা যাক কতটা করাতে পারি আমি। যদি এক্ষুনি ওয়াইফাই অফ হয়ে যায় বৃষ্টির কারণে, তাই তো বন্ধ করতে হবে আমাকে। তো এটা হচ্ছে ট্রাইকাপসিড এবং বাইকাপসিড কোপাটিকা বন্ধ হয়ে যাওয়ার সাথে এটা কোথায় পাবে? হৃৎপিণ্ডে। ঠিক আছে, 100% লাভ সিনেমাতে কিন্তু কেউ পাবে না, এটা হৃৎপিণ্ডে পাবে। ঠিক আছে, হৃৎপিণ্ড বলতে এটা আবার ভেবে না এটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে লাভের ছবি। এখানে আবার ভাগ আছে, ঠিক আছে, প্রকোষ্ঠ ও নিলয়ে ভাগ আছে, এটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্নে। একটি আদর্শ ইসিজির জন্য দেহের 3টি অংশকে মেশিনের 3টি ইলেকট্রিক লিভের সাথে যুক্ত। বলছে একটি আদর্শ ইসিজি পাওয়ার জন্য, মানে একটা ইসি যখন করা হয় তখন কিন্তু খুব কেয়ারফুলি ভাবে করা হয়। এটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন আর কি, 51 নম্বর প্রশ্ন নাকি? 1 নম্বর প্রশ্ন চলে এলাম, তাই তো? তাহলে একটি আদর্শ ইসিজি পাওয়ার জন্য দেহের 3টি অংশকে মেশিনের 3টি ইলেকট্রিক লিডের সাথে যুক্ত করলে ব্যতিক্রম অঙ্গ কোনটি? ব্যতিক্রমী অঙ্গ হচ্ছে কী হবে? কমেন্ট করো। ডান গোড়া লিখে হবে, ডান গোড়া। 1 নম্বর প্রশ্ন গেল। 52 নম্বর প্রশ্নে চলে এসো। মানবদেহের সর্ববৃহৎ লিম্ফাটিক নালী কোনটি? লিম্ফাটিক নালী কোনটি? ল্যাকটিয়াল নালী, থোরাসিক নালী, বাম লিম্ফাটিক নালী থেকে ডান লিম্ফাটিক নালী। সর্ববৃহৎ লিম্ফাটিক নালী কোনটি? কমেন্ট করো, প্রত্যেক কমেন্ট করো। 52 নম্বর প্রশ্নটা হচ্ছে কি? থোরাসিক নালী। কী হবে? 52 থোরাসিক নালী। ঠিক আছে, 52 প্রশ্ন থোরাসিক নালী। নেক্সট প্রশ্ন চলে আসি আমি। এবার আমরা আসছি 53 নম্বর প্রশ্নে। দেখা যাক কতক্ষণ করানো যায়। বৃষ্টির আবহাওয়াটা খুবই খারাপ। ফুসফুসে অক্সিজেন সরবরাহের ঘাটতি হলে তাকে কী বলে? ফুসফুসে অক্সিজেন সরবরাহের ঘাটতি হলে তাকে কী বলে? কী বলে? হাইপক্সিয়া। কী বলে? হাইপক্সিয়া বলে। ঠিক আছে, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি কার মনে আছে দেখি তো? ফুসফুসের এই ভাইটাল ক্যাপাসিটিটা কার মনে আছে দেখি? বলছে ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি কোনটি? টিভি, আইআরভি প্লাস ইআরভি, টিভি প্লাস ইআরভি, আইআরভি প্লাস ইআরভি। ফুসফুসের এই টপিকটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ফুসফুসের এখানে বলেছে যে ভাইটাল ক্যাপাসিটি কত, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি কত? চলো কমেন্ট করো, কমেন্ট করো, প্রত্যেকে বসে থাকবে না। টাইম শুরু করে দিচ্ছে। এখানে হচ্ছে তোমার এটা সঠিক, টিভি আইআরবি এবার। ঠিক আছে, এ সঠিক। 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন, কোন জোটটি পিত্ত লবণ? ভালো করে ভাবো, কোন জোটটি পিত্ত লবণ? পিত্ত লবণ মানে বলেছিলাম আগের দিন বোঝানো হয়েছিল। যারা ভিডিও দেখেনি চলে যাও, আগের ভিডিওগুলো দেখে নাও, ওখানে পেয়ে যাবে। এটা করানো হয়েছিল আজ থেকে 4 দিন আগে। কোন জোটটি পিত্ত লবণ? আবার সেই প্রশ্নটাই আমরা পেয়েছি। কোন জোটটি পিত্ত লবণ? সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। ঠিক আছে, এটা হচ্ছে পিত্ত লবণের উদাহরণ। 54টা প্রশ্ন হয়ে গেল। 55 প্রশ্ন, সিক্রেটিন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? 55 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিক্রেটিন হরমোন খরিত হয় কোথা থেকে? পাকস্থলী রয়েছে, ডিওডিনাম রয়েছে, ইলিয়াম রয়েছে, গ্রাফটন রয়েছে। ফটাফট কমেন্ট করো, টাইম শুরু হচ্ছে এখন, কমেন্ট করো। 55 নম্বর প্রশ্ন আমরা এসে গেছি। বৃষ্টির গতি বাড়ছে, এক্ষুনি হয়তো কারেন্ট অফ হতে পারে। সিক্রেটিন খরিত হয় সর্বদা ডিওডিনাম থেকে। কত থেকে? ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম নাম শুনেছ প্রত্যেকে? পাকস্থলীর নিচে এগুলো অবস্থান করে, ক্ষুদ্রান্তের ওপরে। ডিওডিনাম থেকে কী হয়? সিক্রেটিন খরিত হয়। নেক্সট প্রশ্ন চলে আসো, 55টা হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে এখানে 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? আমাদের নেক্সট প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, যে 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? ঠিক আছে, 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? কী হবে? কমেন্ট করো প্রত্যেকে। 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? চলো টাইম শেষ। আমরা 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য জানি কত? 9.3 কেসের, 9.3 কিলো ক্যালোরি। ঠিক আছে, 56টা প্রশ্ন হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা হাজির হব। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, আগের একটা ভুল বললাম, মনে হচ্ছে এটা প্রোটিন ছিল, তাই তো নাকি? 4.1 কেসিএল হবে। ঠিক আছে, ওটা। আর ফ্যাট হলে হবে 9.3 কেসিএল। আচ্ছা, বলছে বাদুর দ্বারা পরাগযোগকে বলা হয়, এটা 7 নম্বর প্রশ্ন। বাদুর দ্বারা পরাগযোগকে কী বলে? বাদুর দ্বারা পরাগযোগকে কী বলে? অ্যানিমোফিলি, জলবিদ্যুৎ, জুফিলি নাকি এন্টোমিফিলি? দেখো, জলবিদ্যুৎটা কোনোদিনই সম্ভব নয়, তাই তো? আচ্ছা, বায়ু দ্বারা বলেছে, তাহলে বায়ু দ্বারা পরাগযোগকে কী বলে? বলো, অ্যান্সার করো কমেন্টে। চলো আমি শুরু করে দিচ্ছি, অ্যান্সার করো। দেখো এখানে দেখো, বায়ু দ্বারা হচ্ছে কি অ্যানিমোফিলি বলে, তাই তো? কারণ
ভালো করে প্রশ্নটা দেখে নাও। এখানে অ্যানিমোফিলি মনে হচ্ছে বায়ুর দ্বারা পরাগযোগ, ঠিক আছে। পরাগের কিন্তু বাতাসের দ্বারা হয়, জলের দ্বারা হয়, পোকামাকড় দ্বারা হয়, বাদুর দ্বারা হলে তাকে বলে কাইরোফটোরোফিলি। জুফিলি মানে মেরুদণ্ডী প্রাণীর, ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীর দ্বারা যে স্থানান্তরটা সেটা হচ্ছে জুফিলি। যেমন ধরো বানর, পাখি, ভাল্লুক, মানুষ, ঠিক আছে, কারণ এরা কি, এরা হচ্ছে যেহেতু মেরুদণ্ডী প্রাণী। এন্টামোফিলি মনে হচ্ছে কি বলেছে দেখো, একটি পোকার দ্বারা, এন্টামোফিলি পোকার দ্বারা যে পরাগযোগ তাকে হচ্ছে এন্টামোফিলি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে এসো। চলো পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, দেখা যাক কতক্ষণ করতে পারি আমাদের লাইভ ক্লাসটা। সালোক সংশ্লেষের পাতায় যে কলাই ঘটে তার নাম কি? সালোক সংশ্লেষ পাতার যে কলাই ঘটে সেই কলাটার নাম কি? অর্থাৎ সালোক সংশ্লেষ কোন কলাই ঘটে? চলো টাইম হচ্ছে এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। সালোক সংশ্লেষ কোন কলাই ঘটে বা যে কলাই সালোক সংশ্লেষ ঘটে সেই কলাটির নাম কি? দেখো সালোক সংশ্লেষ কিন্তু কোনোদিন ভাজক কলাই ঘটবে না, সংবহন কলা তো হবেই না। তাহলে রাইট অ্যান্সার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে মেসোপিল কলা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 58টা প্রশ্ন হয়ে গেল। 59 প্রশ্ন আসো, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যায়? দেখো আমরা জানি লাল আর নীল বর্ণের সব থেকে বেশি হয়, তাহলে কোন বর্ণে বন্ধ? চলো কমেন্ট করো, প্রত্যেক কমেন্টের মধ্যে অ্যান্সার করো, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়? চলো সব থেকে যে বর্ণটা সব থেকে হচ্ছে কম, মানে আমরা যদি গ্রাফ দেখি বা লক্ষ্য তখন নীল বর্ণ, ঠিক আছে, নীল বর্ণেতে সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যায়। কেন নীল বর্ণের ক্ষেত্রে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? কেউ বলতে পারবে যে কেন নীল বর্ণে সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যায়? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো, বলো কেন নীল বর্ণে সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যায়। দেখো আমরা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখি, যদি আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখি তাহলে দেখতে পাবো যে নীল এবং লাল অংশ, ঠিক আছে, নীল এবং লাল অংশে আচ্ছা একটু আমরা দেখি সব থেকে বেশি কিন্তু লাল রঙে, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে, দেখো এখানেতে নীলই দেওয়া আছে, তো এটা হচ্ছে যতটা সময় মনে হয় তো নীলটাই হবে, কিংবা নীল অথবা সবুজ যে কোনো একটা হবে। তো যাই হোক এটা কিন্তু বেগুনি রঙে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নীল এখানে বলেছে, বাট এটা আমার একটু রং লাগছে, তো এটা তোমরা যদি বেগুনি থাকে বেগুনি করবে, আর যদি না থাকে তাহলে আমার যেটুকু মনে হয় সব থেকে সালোক সংশ্লেষ কম হয়, সব থেকে বেশি হয় যেটা আমরা জানি কার্যবর্ণালী লাল কি বলে, লালের পরে হচ্ছে নীল, কারণ এদের তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে আমি বললাম। তো যাই হোক এটা আমি কমেন্টের মাধ্যমে পরে জানিয়ে দিচ্ছি, এটা একটু মানে ভাবনা বন্ধ হয়ে যায় বলেছে ব্যাপারটা, ঠিক আছে, আমি এটা ভাবনা চিন্তা করে জানিয়েছি কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। আমাদের লিউকোমিয়া হলো কী রোগ? লিউকোমিয়া হলো কিসের রোগ? দেখো বলেছে লিউকোমিয়া হলো কিসের রোগ? না লিউকোমিয়া মনে অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কার রোগ হবে? রক্তের রোগ। লিউকোমিয়া হচ্ছে কিসের রোগ? না রক্তের রোগ, ঠিক আছে, লিউকোমিয়া হচ্ছে কিসের রোগ? না রক্তের রোগ। টাইফয়েড এবং কলেরা কী ধরনের উদাহরণ? অ্যান্সার করো, আমাদের 61 নম্বর প্রশ্ন এটা। টাইফয়েড এবং কলেরা কী রোগের উদাহরণ? সংক্রামক রোগ, বাতাসবাহিত রোগ, জলবাহিত রোগ, কোনোটি নয়। দেখো টাইফয়েড এবং কলেরা রোগ সর্বদা হয় জলবাহিত, কোনোদিন কিন্তু সংক্রামক রোগ বা বাতাসবাহিত রোগ হবে না, এটা হচ্ছে হবে জলবাহিত রোগ। নেক্সট প্রশ্নে চলে আসো, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি একটি কি? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি কি? চলো টাইম হচ্ছে এখন, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি এক প্রকার কি হবে? ম্যালেরিয়া রোগ কি ব্যাকটেরিয়া সৃষ্টি করে, ভাইরাস সৃষ্টি করে, নাকি প্রোটোজোয়া সৃষ্টি করে? দেখো ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কিন্তু একটি প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের, প্রোটোজোয়া ঘটিত রোগ। 100 নম্বর প্রশ্নে গেল। চলো 62 নম্বর প্রশ্নে চলে এসো, যে রোগগুলি থেকে শিশুদের ডিপিটি টিকা দেওয়া, আমি এইমাত্র প্রশ্নটি আলোচনা করছিলাম, ডিপিটি কিসের জন্য দেওয়া হয়? চলো টাইম হচ্ছে এখন, প্রত্যেক কমেন্ট করো। 62টা প্রশ্ন হয়ে গেল, 62টা প্রশ্ন হয়ে গেল, কি অ্যান্সার হবে কমেন্টের মাধ্যমে জানাও প্রত্যেকে। যে রোগগুলি শিশুদের ডিপিটি টিকা দেওয়া হচ্ছে সেটা কিসের জন্য শিশুদেরকে ডিপিটি টিকাটা দেওয়া হচ্ছে? ডিপথেরিয়া আছে, হুপিং কাশি আছে, টিটেনাস আছে, তার মানে কি হবে? ডিপিটি, তাই তো, তাহলে এখানে হবে টিটেনাসের জন্য, হুপিং কাশি এবং ডিপথেরিয়ার জন্য। আমি আগে থেকে বলেছিলাম ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাসের জন্য, ঠিক আছে, মনে থাকবে। ভাইরাস ঘটিত রোগ হলো নিম্নের কোনটি? অর্থাৎ ভাইরাস দ্বারা ঘটিত, এটা হচ্ছে 62 নম্বর হয়ে গেল। 63 নম্বর প্রশ্ন, ভাইরাস ঘটিত রোগ কোনটি? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, পোলিও, কোনটা রাইট অ্যান্সার হবে বলো? ভাইরাস ঘটিত, ভাইরাস বলেছে এখানে, কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত বলেনি, ভাইরাস ঘটিত রোগ বলেছে কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড এবং পোলিও। ভাইরাস মানে কিন্তু সেটা অন্যদেরও ছড়াবে। দেখো পোলিও রোগটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, পোলিও রোগটা হচ্ছে কিন্তু ভাইরাস ঘটিত রোগ। কলেরা কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়, কারণ ভিব্রিও, কলেরা এবং ব্যাকটেরিয়ার জন্য কী হয়? কলেরা রোগটি দেখা যায়। পোলিও ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগে কি ক্ষতিগ্রস্ত? দেখো এটাও কিন্তু সেম প্রশ্ন,
থ্যালাসেমিয়া রোগে প্রবলভাবে কোনটা ক্ষতিগ্রস্ত? রক্ত রয়েছে, ফুসফুস রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, যকৃৎ রয়েছে, যকৃৎ রয়েছে। কি অ্যান্সার হবে? চলো কমেন্ট অ্যান্সার করো। থ্যালাসেমিয়া, এটা আমাদের 63 নম্বর প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগে কি ক্ষতি হয়? কমেন্ট অ্যান্সার দাও। এটাও যেহেতু রক্তের রোগ, তো রক্ত যেহেতু শূন্য হয় তাহলে রক্তটাই সব থেকে বেশি হয়, ঠিক আছে। বারবার থ্যালাসেমিয়াযুক্ত রোগীকে রক্ত দিতে হয়, তাহলে কী হবে? থ্যালাসেমিয়া রোগ রক্তর ক্ষতি হয়, তাহলে রক্ত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। আমার 64 প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? এটা খুব ইজি প্রশ্ন। 64 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? একদম লাস্টের দিকে ইজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আয়োডিনের কী রোগ হয়? আয়োডিনের অভাবে রোগ হয় হচ্ছে কী রোগ হয়? গলগণ্ড, ঠিক আছে, গলগণ্ড। চলো নেক্সট প্রশ্ন আছে, 64 প্রশ্ন হয়ে গেল আমাদের। দেখো এবার আসছি আমরা 65, রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কারক কে? রক্তের শ্রেণীবিভাগের আবিষ্কারক কে? উইলিয়াম হার্ভে, কার্ল ল্যান্ডস্টাইনার। খুব সোজা প্রশ্ন, এই প্রশ্নটা হয়েছে আগে, বলো অ্যান্সার করো কমেন্টে। কী হবে? এটা আগেও দিয়েছিল একবার, পরীক্ষায় দিয়েছিল এই প্রশ্নটা, কার্ল ল্যান্ডস্টাইনার। কী হবে? কার্ল ল্যান্ডস্টাইনার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে আসো, মানুষের দ্বি-অবতল এবং ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটি কি? মানুষের দ্বি-অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটির নাম কি? ভালো করে ভেবেচিন্তে অ্যান্সার করো, টাইম শুরু হচ্ছে এখন, টাইম শুরু হচ্ছে এখন। মানুষের দ্বি-অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাটির নাম কি? এটা কোথায় পাবে তোমরা? দেখো এটাও তোমরা কিন্তু পাবে, চলে যাবে জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে। তোমাদের ক্লাস 9-এ যে জৈবনিক প্রক্রিয়া রয়েছে, সেই জৈবনিক প্রক্রিয়ার যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার যে আলোচনা আছে সেখান থেকে পেয়ে যাবে। মানুষের দ্বি-অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন, মানুষের দ্বি-অবতল ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন রক্তকণিকার নাম কি জানতে চেয়েছে। এবার নিউক্লিয়াসবিহীন হতে হবে, মানে নিউক্লিয়াস থাকবে না। তারপর আবার কী হতে হবে? ডিম্বাকার হতে হবে। তাহলে ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন একমাত্র হয় অনুচক্রিকা। কে হবে? অনুচক্রিকা, ঠিক আছে। 66 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপর দেখো আমরা চলে আসবো, এখানে তো এগুলো সোজা আছে। 67 নম্বর প্রশ্ন, চলো। হট ডাইলিউট স্যুপ সম্পর্কে কে ধারণা দেন? হট ডাইলিউট স্যুপ সম্পর্কে কে ধারণা দেন? ফক্স আছে, লিনিয়াস আছে, হ্যালডেন আছে, কেলভিন আছে। কী হবে? 67 নম্বর প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন, ঠিক আছে। চলো কী হবে? কে প্রথম হট ডাইলিউট স্যুপ সম্পর্কে ধারণাটি দিয়েছিলেন? ফক্স, লিনিয়াস, হ্যালডেন, কেলভিন। কমেন্ট অ্যান্সার করে ফরওয়ার্ড করে দেখো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি? হ্যালডেন, ঠিক আছে। প্রত্যেক মনে থাকবে হট ডাইলিউট। 67 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন আসছি আমরা। পর্ণকাণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্ণকাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? প্রশ্নটা 2021-এ এসেছে। পর্ণকাণ্ড কোথায় দেখা যায়? পর্ণকাণ্ড আমরা বলেছিলাম ক্যাকটাস জাতীয়। চলো কমেন্ট অ্যান্সার করো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোনটা? পর্ণকাণ্ড ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোনটা? কী হবে বলো? ফণিমানসা করো, প্রত্যেকে ফণিমানসা করো। কী হবে? রাইট অ্যান্সার ফণিমানসা হবে, ঠিক আছে। ক্যাকটাস, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন? চলো কমেন্ট করো, কমেন্ট করো। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণটা কি? বাষ্পমোচন হার বৃদ্ধি, বাষ্পমোচন হার হ্রাস, সালোক সংশ্লেষ বৃদ্ধি, শ্বাসকার্যের কাজ বন্ধ। কী হবে? বাষ্পমোচনের হার হ্রাসের জন্য। চলো 68 প্রশ্ন হয়ে গেল, 68 প্রশ্ন হয়ে গেল। খুব তাড়াতাড়ি 70-এ ঢুকছে, দেখা যাক। আমার যতক্ষণ ওয়াইফ আছে আমি ততক্ষণ ক্লাস করাচ্ছি। তারপর দেখা হচ্ছে সরীসৃপ, সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম কি? ভালো করে প্রশ্ন পড়ো। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? চলো কমেন্ট আনসার করো, টাইম শেষ। এখানে জানতে চেয়েছে সরীসৃপ এবং হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এদের মধ্যে কে সংযোগ রক্ষা করে? আমরা আগেই বলেছিলাম যে আমাদের এগুলোকে জানতে হবে যে কে কার সঙ্গে কানেক্টিভিটি, ঠিক আছে। অর্থাৎ মিসিং লিঙ্ক বা হৃদযোজক লিঙ্ক যেটা আমরা বলছি, আর একটা হচ্ছিল কানেক্টিং লিঙ্ক বা সংযোজক। সংযোজক একটা, আর মিসিং বা হৃদযোজক লিঙ্ক একটা। কানেক্টিং লিঙ্ক মানে বর্তমানে যেগুলো পাওয়া যাচ্ছে, মানে এদের অস্তিত্বটা এখন আছে। মিসিং লিঙ্ক মানে যেগুলো একদম হারিয়ে গেছে। এবার আমাকে এখানে চেয়েছে যে যেটা বলতে চেয়েছে যে সরীসৃপ এবং স্তন্যপায়ী, এই সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্য বা মধ্যবর্তী জীবটা কে? চলো এখানে রাইট অ্যান্সার কী হবে? কী হবে? প্লাটিপাস হবে। কী হবে? প্লাটিপাস। চলো নেক্সট প্রশ্ন চলে এসো। 69, 70 প্রশ্ন আসছি আমরা, ঠিক আছে। 70টা প্রশ্ন আসছি আমরা। মৌমাছি এবং কাঁকড়া বিচ্ছের উল, বলছে মৌমাছি এবং কাঁকড়া বিচ্ছের উল, এটা হচ্ছে 70 নম্বর প্রশ্ন। সমসংস্তঙ্গ সমবৃত্ত এ বি কোনোটি নয়। খুব ভালো করে এরকম প্রশ্ন দেয় তোমরা তো করতে পারবে না। মৌমাছি এবং কাঁকড়া বিচ্ছের হুল কী অঙ্গ? ঠিক আছে, কী অঙ্গ হবে না? মৌমাছি এবং কাঁকড়া বিচ্ছের হুল সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। কারণ এদের দুজনেরই, মৌমাছি আর কাঁকড়া বিচ্ছের দুজনেরই সমবৃত্তীয় কেন হলো না? সমবৃত্তীয় মানে এদের দেখতে আলাদা কিন্তু কাজটা একই। যদি কাউকে ফুটিয়ে দেয় তার অত্যন্ত জ্বালাবোধ হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আসছে, 71 নম্বর প্রশ্ন। আদিমতম পৃথিবীতে যে উপাদানটি ছিল না সেটি হলো কি? মিথেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অ্যামোনিয়া রয়েছে এবং মুক্ত অক্সিজেন। কী হবে? মুক্ত অক্সিজেন। কী হবে? মুক্ত অক্সিজেন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আসো। দ্য অরিজিন অফ দ্য লাইফ, ঠিক আছে, দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটি কে রচনা করেন?
খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ডারউইন রয়েছে, ওপার্ন রয়েছে, পাস্তু রয়েছে, ডাব্লু ফক্স রয়েছে। কী হবে? FW ফক্স অর্থাৎ সিডনি ফক্স। কী হবে? দ্য অরিজিন অফ দ্য লাইফ গ্রন্থটির রচনা কে? ঠিক আছে, চলো টাইম শুরু হচ্ছে এখন। কমেন্ট অ্যান্সার করো, কমেন্ট অ্যান্সার করো, চলো। ঠিক আছে, আমাদের 72 নম্বর প্রশ্ন এসে গেছে আমরা। কী হবে? ডারউইন। কী হবে? ডারউইন। ঠিক আছে, 72 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপর দেখো যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় কি? 73 নম্বর প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচন দ্বারা মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় কি? কী হবে? রাইট অ্যান্সার হবে কি? যোগ্যতমের উদ্বর্তন। কী হবে? যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, তারপর বলেছে দেখো 74 নম্বর প্রশ্নে নিচের কোন চামড়ায়, দেখো এখানে অ্যান্সার দিয়েই দিয়েছে তিমি। ঠিক আছে, এটা তো খুব ইজি কোশ্চেন, পুরো ব্লাবারের তরফ থেকে তিমি। ঠিক আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2024-এর জন্য। ঠিক আছে, নিচের জরায়ুজঙ্ক্রোদম কোন উদ্ভিদে দেখা যায়? জরায়ুজঙ্ক্রোদগম কোন উদ্ভিদে দেখা যায়? কী হবে? সুন্দরী গাছে। রাইট অ্যান্সার হবে কি? সুন্দরী গাছ। চলো, আমার ওয়াইফাই পুরোপুরি অফ, এরপর আমাকে ক্লাস স্টপ করতেই হচ্ছে। নেক্সট দিন, ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম যেহেতু হবে এরপর থেকে ক্লাসটা চললে আর কি। তো নেক্সট দিন আরও প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে। আমাদের প্রায় 75-এর মতো কোশ্চেন হয়েছে, 25টা বাকি রয়ে গেল। নেক্সট দিন হয়ে যাবে, কোনো চিন্তা নেই, বাট তোমরা সাপোর্ট করো, হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এখানে প্রত্যেককে গুড বাই। আর প্রত্যেক অবশ্যই চ্যানেলে ডিস ফেরাতে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করেছে, এই প্রশ্নগুলোর মধ্যে প্রচুর প্রশ্ন কমন থাকবে, আমি কথা দিচ্ছি প্রচুর প্রশ্ন কমন থাকবে এই ম্যারাথন ক্লাসটিতে। প্রত্যেকে একটু সাপোর্ট করে দাও, প্রত্যেক অবশ্যই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এক্ষুনি, এবং প্রত্যেকেও ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।